সোফায় বসে কফি খাচ্ছি আর টিভি দেখতেছিলাম। হঠাৎ ভাবি হাসপাতাল থেকে বাসায় আসলো। আসলে ভাবি একজন ডাক্তার। আমি ভাবির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললাম, কারণ ভাবির পেটের উপর কাপড় ছিল না। আমি প্রায় সময় দেখি ভাবি আমার সামনে দিয়ে এভাবে হাঁটে। তাকে কিছু বলতে পারি না, কারণ তিনি আমার থেকে বড়। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। এবার পরিচয় দেই, আমি স্বাধীন। কিছুদিন আগে পড়ালেখা শেষ করেছি। আমাদের নিজের ব্যবসা আছে। বাবা অফিস দেখাশোনা করে, আমি আম্মু বাসায় থাকি। আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব। আমার বড় ভাই বিয়ে করছে, কিন্তু সে এখন বেঁচে নেই। আমার বড় ভাই একটা রোড দুর্ঘটনায় মারা যায় আজ 1 বছর হলো। আগে ভাইয়া বাবার সাথে অফিস দেখাশোনা করত, এখন বাবা একাই দেখাশোনা করে। তাই আমি ভাবছি বাবাকে আর অফিসে যেতে দিব না, আমি নিজে অফিস দেখাশোনা করব। এবার আসি ভাবির কথায়। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির মা বাবা তাকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ভাবি আমাদেরকে ছেড়ে যাবে না। ভাবি ঢাকার বড় একটা হাসপাতালের ডাক্তার। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম। তখন আব্বু বলল, তা আব্বু কবে থেকে অফিস দেখাশোনা করবে? আমি আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব, তারপর তোমাকে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। ভাবি, তুমি আমার রুমে কিছু বলবে নাকি? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? তুমি কালকে একটু হাসপাতালে যেতে পারবে? কেন ভাবি? আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বখাটে ছেলেগুলো আমাকে দেখে বাজে কথা বলে। তুমি তো গাড়ি নিয়ে হাসপাতালে যাও, তাহলে ওরা তোমাকে খারাপ কথা বলবে কিভাবে? তারা আমার গাড়ি দাঁড় করিয়ে কথাগুলো বলে। তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো? তারা রাস্তার বখাটে ছেলে, যদি কিছু করে বসে আমার, তাই কিছু বলতে পারি না। ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে গেলাম। ভাবি চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। ও, আপনাদের তো ভাবির নামটা বলতে ভুলে গেছি। ভাবির নাম নাদিয়া। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবি আর আমি গাড়ি নিয়ে হাসপাতালে যেতে লাগলাম। হঠাৎ রাস্তার মাঝে কিছু ছেলে দাঁড়িয়ে গেছে। আমি ভাবিকে গাড়িতে বসিয়ে তাদের সামনে গেলাম। কি হয়েছে এখানে? তোকে বলবো কেন, আমরা তো গাড়ির ভিতরে পাখিটাকে দেখতে আসলাম। ও, তার মানে তোরা প্রতিদিন ওনাকে ডিস্টার্ব করিস? করলে তোর কোনো সমস্যা? তাহলে আজকে দেখি তোরা আমার সামনে ওনাকে টাচ করে দেখা। টাচ করলে তুই কি করবি? আগে করে দেখ, তারপর আমি কি করি তোরা সবাই দেখবি। ওই জীবন গাড়ির ভিতর থেকে পাখিটাকে বের করে নিয়ে আইতো, দেখি ও আমাদের কি করতে পারে। আর যদি কখনো শুনি তোরা ওনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে খারাপ কথা বলছিস, তখন তোদের উপরে পাঠিয়ে দিব। কথাটা মনে রাখিস। পরে সবগুলো আমার পা ধরে ক্ষমা চেয়ে চলে গেছে। তারা আর জীবনে এমন কাজ করবে না। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার স্বাধীন, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। হয়তো তারা ছুরি দিয়ে কেটে দিছে। তোমাকে কে বলেছে তাদের সাথে মারামারি করতে? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমাকে ছাড়া কি নিয়ে বাঁচবেন মানে? মানে তোমাকে ছাড়া আব্বু আম্মু কি নিয়ে বাঁচবে, তাই বলছি। আমি মনে হয় অন্যটা শুনেছি। তুমি এমনিই বেশি শুনো। কথা না বলে বসে থাকো, হাসপাতালে যাওয়ার পর হাতে ব্যান্ডেজ করে দেব। কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসলাম। এখন আর ভাবি বলবো না, নাম ধরে বলবো। নাদিয়া আর আমি হাসপাতালে ঢুকে নাদিয়ার কেবিনে চলে গেলাম। তারপর ভাবি আমার হাতে ব্যান্ডেজ করে দিল। ভাবির সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরো 5 দিন চলে গেছে। আজকে থেকে অফিসে যাব, আর এখন থেকে নাদিয়াকে অফিসে যাওয়ার সময় হাসপাতালে দিয়ে অফিসে যেতে হবে। এটা আব্বু আম্মুর আদেশ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো এলিয়েন নাকি? আমাকে দেখার কি আছে? কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোকে তো আজকে চেনা যাচ্ছে না, তোকে আজকে রাজপুত্রের মতো লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? ও কি তোমার একা ছেলে? ও আমাদের ছেলে। বস বাবা, নাস্তা কর। ভাবি কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুই নাস্তা কর। না, ভাবি আসলে সবাই একসাথে করব। কিছুক্ষণ পর নাদিয়া এসে বলল, আমি রেডি। আমি ভাবির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ভাবিকে দেখতে আজকে পরীর মতো লাগছে। ভাবি আজকে শাড়ি পরেছে। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার স্বাধীন, এভাবে তাকিয়ে কি দেখো? ভাবি, আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। কোথাও যাবে নাকি?
আবার দেখি শাড়ি পরেছো। না, কোথাও না গেলে কি শাড়ি পরা যায় না? আমি তা বলি নাই। ওর সাথে বকিস না তো নাদিয়া, বস নাস্তা কর। জি আম্মু। নাদিয়া মা, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু এখন বলবো না, কি কথা বাবা? রাতে বলবো। ঠিক আছে বাবা। তারপর নাস্তা করে বাহিরে এসে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে নিয়ে যেতে লাগলাম। তখন ভাবি বলল, আচ্ছা স্বাধীন, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এ কথা বলছো কেন ভাবি? না, এমনি জিজ্ঞেস করলাম। বলো না, কেমন মেয়ে পছন্দ? আমি এমন একটা মেয়েকে পছন্দ করব যে সব সময় আমার বাবা মাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, সবার সাথে মিলেমিশে চলবে, আমার অনেক কেয়ার করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নিজেকে সবসময় পর্দার আড়ালে রাখবে। এমন মেয়েকে আমি বিয়ে করব। তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? আমি জীবনে প্রতিজ্ঞা করেছি, ভালোবাসলে বিয়ের পর বউকে ভালোবাসবো, বিয়ের আগে কাউকে ভালোবাসবো না। আচ্ছা স্বাধীন, আমাকে তোমার কেমন লাগে? এটা আবার কেমন কথা? তোমাকে তো নিজের ভাবির মতো লাগে, এবং আমি তোমাকে নিজের বড় বোনের মতো জানি। ও, নাদিয়া মনে হয় আমার থেকে এমন কথা আশা করে নাই। যাক, কথা বলতে বলতে ভাবির হাসপাতালে চলে আসলাম। ভাবিকে নামাই দিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি আমার কেবিনে চলে গেলাম। তারপর কিছু ফাইল দেখতে লাগলাম। বিকালে অফিস শেষ করে হাসপাতালে চলে আসলাম। এসে সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখি ভাবি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার কেমন যেন খারাপ লাগছে। আমার কাছে এমন লাগছে কেন? উনি যার তার সাথে কথা বলুক, তাতে আমার কি? উনি একজন ডাক্তার, সবার সাথে কথা বলতে পারে। আমার গাড়ি দেখে ভাবি ছেলেটাকে বিদায় দিয়ে গাড়িতে এসে বসলো। তারপর ভাবিকে নিয়ে বাসায় যেতে লাগলাম। আজকে প্রথম দিন অফিস কেমন লাগছে? ভালোই, সবাই আমাকে কি সুন্দর করে আপন করে নিছে। ও, আচ্ছা ভাবি, ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলে। ও, তুমি ওই ছেলের কথা বলছো? ওর মা অসুস্থ, আজকে তার মায়ের অপারেশন আমি করেছি। তখন সে ছেলেটা বলল তার মা বাঁচবে কিনা, যত টাকা লাগে সে দেবে তার মাকে বাঁচিয়ে তোলার জন্য। ও, তুমি কি বলছো? আমি বলছি মরা বাঁচা আল্লাহর হাতে, আমরা মাত্র উসিল্লা। আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করে। ও, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে আসলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। এবার আপনাদের বলি, ভাইয়া বিয়ে করার পরের দিন মার্কেট থেকে আসার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আগে ভাইয়ার সাথে ভাবির প্রেম ছিল, আর আমি তেমন ভাবির সাথে কথা বলতাম না, কারণ মেয়েদের সাথে কথা বলতে আমার লজ্জা করে, তাই ভাবির সাথে তেমন কথা বলি নাই। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির সাথে আস্তে আস্তে কথা বলতে থাকি। নাদিয়ার বয়স বেশি না, আমার থেকে 1 বছরের বড়। নাদিয়ারা অনেক টাকা পয়সার মালিক, আমাদের থেকে তাদের 1 গুণ বেশি আছে। নাদিয়ার আম্মু আব্বু মাঝে মাঝে আমাদের বাসায় এসে দেখে যায়। তাদের এত কিছু থাকার পরেও আমাদের সাথে থাকে। মনেতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে, বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিবর হয়ে শয়নে স্বপনে, যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে। আমি যে ভালোবাসি শুধুই তোমাকে। খুব নিশীতে কষ্ট হলে মাথা রেখো চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে। কষ্ট রেখো না বুকের মাঝে, পাঠিয়ে দিও আমার কাছে। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ ভাবি ডাকতে লাগলো। আসলে ভাবি প্রায় সময় আমাকে সকালে ঘুম থেকে ডেকে উঠায়। আম্মু তেমন আমাকে উঠায় না। স্বাধীন, ওঠো। আর একটু ঘুমাই ভাবি। কয়টা বাজে খেয়াল আছে তোমার? কয়টা বাজে ভাবি? 9টা বাজে। আর তোমার সাথে আব্বু কি কথা বলবে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। কি কথা বলবে ভাবি? আমি বলতে পারবো না, তুমি গিয়ে দেখো কি বলে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ভাবি আমার রুম গোছাতে লাগলো। আমি ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি ভাবি রুম ঝাড়ু দিচ্ছে, আর ভাবি পুরো পেট দেখা যাচ্ছে, পুরো সাদা ধবধবে দেহটা। আমি চোখ সরিয়ে নিলাম। আমি বুঝি না ভাবি আমার সামনে এভাবে থাকে কেন। আমি কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মাই ডিয়ার সান। ভাবি বলল, তুমি নাকি আমার কি কথা বলবে? আগে নাস্তাটা করে নাও। ঠিক আছে আব্বু। আমি টেবিলে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করে আব্বুর পাশে গিয়ে বসলাম। এবার বলো আব্বু, কি কথা বলবে? আমি যে কথা বলবো তুমি কিন্তু না করতে পারবে না। কি কথা আব্বু? তোকে না জানিয়ে আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছো আব্বু? তা মেয়েটাকে কোথায় থাকে, কি করে?
মেয়েটাকে তুই চিনিস? কে সে? নাম কি তার? মেয়েটা আর কেউ নয়, নাদিয়া। কি বলছো আব্বু? তুমি কি পাগল হয়ে গেলে? উনি আমার ভাবি হয়। তুমি এটা কেমন করে বললে? তোর আব্বু ঠিকই বলেছে, তুই বাবা না করিস না। মেয়েটা আর কত এভাবে দিন কাটাবে? জীবন মারা গেছে, আজ 1 বছর হয়েছে। মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। আমরা নাদিয়ার বাবা মার সাথে কথা বলেছি, তাদের কোনো অমত নেই। এটা কেমন করে হয়? বাহিরের মানুষ কি বলবে? আর উনি আমার থেকে বড়। আমি এই বিয়ে করতে পারবো না। ভাবি যদি শুনে তাহলে উনি খারাপ ভাববে। নাদিয়ার সাথে গতকাল কথা বলেছি, ও রাজি আছে। এখন তুই রাজি থাকলেই কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দিব। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমরা কোনো অনুষ্ঠান করব না। শুধু তোর বাবা, আমি আর নাদিয়ার বাবা মা থাকবে, আর বিয়েটা আমাদের বাসায় হবে। তোমাদের যা খুশি করো, আমি অফিসে গেলাম বলে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে ভাবতে লাগলাম, আব্বু আম্মু এটা কিভাবে করলো? ওনাকে এতদিন ভাবি বলে এসেছি, এখন তাকে বিয়ে করতে হবে? আমার একটা জিনিস মাথায় আসছে না, ভাবি কেমন করে রাজি হলো? মাথায় কিছু ঢুকছে না। যা হবার হবে। বিকেলে অফিসের কাজ শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মাথা নিচু করে ফেলছে। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে দিয়ে বাহিরে চলে আসলাম। পার্কে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। এবার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আমার জন্য অপেক্ষা করছে মানে? তোর আর নাদিয়ার বিয়ে আজকে রাতে হবে। তোর রুমে শেরওয়ানি রাখা আছে, ওটা পরে তাড়াতাড়ি নিচে আয়। কাজী অনেকক্ষণ ধরে বসে আছে। আজকে বিয়ে মানে? তোমরা বলছো ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলে কাজী ডেকে বিয়ে দিবে। নাদিয়ার আব্বু আম্মু তারাও চলে এসেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। কি আর করার, ভদ্র ছেলের মতো রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া সোফায় বউ সেজে বসে আছে আর মাথা নিচু করে আছে। আম্মু হাতের ইশারায় বলল নাদিয়ার পাশে বসার জন্য, আর দাঁড়িয়ে না থেকে নাদিয়ার পাশে গিয়ে বসলাম। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অবাক করার বিষয় হলো, নাদিয়াকে কবুল বলতে বললে সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমাকে বলল কবুল বলার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে বসে আছি। আব্বু আম্মু আমাকে বারবার বলছে কবুল বলার জন্য। তাদের জোরাজোরিতে কবুল বলে ফেললাম। রাতে খাবার খেয়ে নাদিয়ার আব্বু আম্মু, আরে এখন তো আমার শ্বশুর শাশুড়ি হবে, তারা চলে গেছে। আমি ছাদের উপর চলে গেলাম আর ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত নিজের ভাবিকে বিয়ে করলাম। আপনারা হয়তো বলবেন আমি কেন বিয়ে করলাম। আসলে আমি আজ পর্যন্ত বাবা মার কথার অবাধ্য হই নাই, তাই তাদের কথা ফেলতে পারি নাই। তারা কথা দিয়ে ফেলছে। আমি চাই না আমার বাবা মা অসম্মানী হোক, তাই বিয়েটা করে ফেললাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে নিয়ে গেল, তারপর আমার রুমে ঢুকিয়ে দিল। আমাকে রুমে ঢুকতে দেখে নাদিয়া খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসলে আমি সরে যাই। ভাবি, তুমি এটা কি করছো? তুমি ভাবি কাকে বলছো? এখন তুমি আমার স্বামী, আর বাসর রাতে স্ত্রী স্বামীর পা ধরে সালাম করা এটা নিয়ম। তুমি কিভাবে বিয়েতে রাজি হলে? আমি না তোমার ভাইয়ের মতো? তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? রাস্তায়, হাসপাতালে মানুষে অনেক কথা বলে আমাকে, তাদের কথা শুনে মাথা নিচু করে হাঁটি। তারা বলে আমার তো স্বামী নাই, তাই তাদের সাথে রাত কাটাতে। রাস্তার বখাটে ছেলেরা নানান ভাষায় কথা বলে, তাই বাবা মার কথায় না করতে পারি নাই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি সোফায় কেন ঘুমাবে? তুমি আমার সাথে ঘুমাবে। তুমি আমার ভাবি, তোমার সাথে আমি কি করে ঘুমাই বলো? এখন আমি তোমার স্ত্রী, সো এখন থেকে আমার নাম ধরে ডাকবে। চলো, তুমি আমার সাথে ঘুমাবে। আজকে না আমাদের বাসর রাত। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি কেমন আনইজি ফিল করতেছি। হঠাৎ নাদিয়া এমন কথা বলল, আমি তো অবাক হয়ে গেলাম। তুমি কি আমার সাথে ঘুমাবে, নাকি এখন আব্বু আম্মুকে ডাক দিব? ভাবি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর একবার ভাবি বলে ডাকলে মাথা ফাটিয়ে দিমু। তাড়াতাড়ি বিছানায় এসো। আমি আর কোনো কথা না বলে বিছানার একপাশে শুয়ে পড়লাম। নাদিয়ার কথা হঠাৎ এমন হলো কেন? আজ 1 বছর তো এরকম দেখি নাই। নাদিয়া লাইট অফ করে এসে আমার পাশে শুয়ে পড়লো, তারপর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো, তাও আবার নিজের ভাবি। থুক্কু, এখন তো বউ। আমার কাছে কেমন যেন লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কাছে কেমন যেন লাগছে। তোমাকে ছাড়ার জন্য তো ধরিয়ে নাই, তুমি এখন আমাকে আদর করো। আমি পারবো না। বেশি কথা বললে আব্বু আম্মুকে ডাক দেব। কথায় কথায় আব্বু আম্মুকে ডাক দেওয়ার কথা বলো কেন? আসলে আপনার কি হয়েছে? আপনি তো আগে এমন ছিলেন না। সেটা তোমার না জানলেও চলবে।
তোমাকে বলছি না আদর করতে আমাকে? আজকে না করলে হয় না? বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমার ঠোঁট দুটো পাগলের মতো চুষতে লাগলো। যেভাবে চুষতে লাগলো মনে হয় আমার ঠোঁট দুটো চকলেটের মতো মিষ্টি। কিস করতে করতে আমার শরীরের জামা কাপড় খুলতে লাগলো। হায় আল্লাহ, এখন তো আমি মেয়েদের কাছে পুরুষ নির্যাতন হতে আসি। তোমরা কেউ আমাকে ভাবি থুক্কু নাদিয়ার হাত থেকে বাঁচাও। নাদিয়ার এমন কাহিনী দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমিও নাদিয়ার সাথে সাড়া দিতে লাগলাম। আমি নাদিয়ার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর বাকিটা আর জানতে হবে না, ইতিহাস হয়ে রয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়ার শরীরে কোনো কাপড় নেই, তার বুকের উপর একটা তিল আছে। ওটা আমাকে কাছে টানছে। আমি নাদিয়ার বুকের উপর কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সকালবেলা আরেকবার হয়ে গেছে। তারপর দুজনে একসাথে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দুজনে দুইটা চেয়ার টেনে বসলাম। আম্মু আমাদের নাস্তা দিল। দুজনে খেয়ে রুমে চলে আসলাম। এইভাবে চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আমি এখন অফিস দেখাশোনা করি, আর নাদিয়া বাসায় আব্বু আম্মুর সেবা যত্ন করে। দুজনে একসাথে গোসল করে নিচে চলে আসলাম। আব্বু আম্মু টেবিলে আমাদের জন্য অপেক্ষা করতে লাগলো। দুজনে দুইটা চেয়ার টেনে বসলাম। নাদিয়া, মা স্বাধীনকে নাস্তা দাও। দিচ্ছি আম্মু। নাদিয়া আমাকে নাস্তা দিল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। নাদিয়া আমার পিছন দিয়ে রুমে ঢুকলো। ঢুকে দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, তোমার হঠাৎ এত পরিবর্তন কেন? কারণ আমি যে তোমাকে ভালোবাসি তাই। মানে কবে থেকে? তোমার মনে আছে একদিন একটা বাচ্চা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর তুমি বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিলে? মনে আছে। তুমি জানলে কি করে? তুমি জানো বাচ্চাটাকে? সেটা আমি জানি না। রাস্তায় পড়েছিল, কেউ তাকে ধরছে না, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিলাম। পরে ডাক্তার বলল রক্ত লাগবে। আমার এক বন্ধুর রক্তের গ্রুপের সাথে বাচ্চাটার রক্তের গ্রুপ মিলছিল। তারপর বন্ধুকে ফোন দিয়ে নিয়ে এসে বাচ্চাটাকে রক্ত দিলাম। বাচ্চাটার মা সাথে ছিল। তারপর ওনাকে বলে আমরা চলে আসলাম। বাচ্চাটা আমার বান্ধবী বিথির ছোট ভাই ছিল। যখন আমি আর বিথি হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকবো, তখন তুমি আর তোমার বন্ধু কেবিন থেকে বেরিয়ে গেছো। আমি ভিতরে গিয়ে আন্টিকে বললাম তোমার কথা। তখন আন্টি তোমার কথা বলে। আন্টির থেকে তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। তারপর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার কিছুদিন পর তোমার মা বাবা দেখতে যায়, তাদের আমাকে পছন্দ হয়। এরপর কি হলো তুমি তো জানো। ভাইয়ের বিয়ের সময় আমার কি হয়েছে তুমি তো জানো, কিন্তু আমার পাঠক পাঠিকা তারা জানে না। তাহলে শুনুন, ভাইয়ের বিয়ের সময় আমি অনেক অসুস্থ ছিলাম। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার প্রচন্ড জ্বর ছিল। বিয়ের আগের দিন আমাকে বাসায় নিয়ে আসে। আমি তখন মোটামুটি সুস্থ ছিলাম। ভাইয়ের বিয়ের দিন আমি ভাবিদের বাড়িতে যাইনি। বিয়ের দিন তোমার চেহারা আমার চোখের সামনে খালি ভেসে উঠেছে। তারপর তোমার আশা ছেড়ে দিয়ে বিয়ে করে ফেললাম। তোমাদের বাড়িতে আমাকে নিয়ে আসার পর যখন তুমি আমাকে দেখতে এসেছো, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। শাশুড়ি আম্মা যখন বলল তুমি আমার দেবর, আমি তো বিশ্বাস করতে পারছি না। তারপর চিন্তা করলাম, জীবন সাথী হিসেবে নাহি পেলাম, তবে দেবর হিসেবে তো পেলাম। বিয়ের পরের দিন যখন শুনলাম গাড়ির দুর্ঘটনায় মারা গেছে, তখন আমার সব অন্ধকার হয়ে গেছে। 3 মাস পরে যখন কিছুটা স্বাভাবিক হলাম, তখন তোমাকে পাবার আশা শুরু করলাম। আবার এটাও ভেবেছিলাম তোমার সাথে কি আমাকে বিয়ে দিবে। আমি তো তোমার থেকে বড়। আমার মা বাবা যখন বলল আমাকে নিয়ে যাবে, তখন আমি তোমার কারণে যাইনি। বিয়ের আগের দিন রাতে আব্বু আম্মু আমাকে তার রুমে নিয়ে বলল তোমার সাথে আমাকে বিয়ে দেবে, আমি রাজি কিনা। আব্বুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। তখন আমি আব্বুকে বললাম আমি তো রাজি, স্বাধীন কি রাজি হবে? আব্বু বলল এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। স্বাধীন আজ পর্যন্ত আমাদের কথার অবাধ্য হয়নি। তুমি এই নিয়ে চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করছি। এরপর কি হলো সব তো তুমি জানো। তাহলে তুমি আমাকে বললে না কেন তুমি আমাকে ভালোবাসো? ভয় বলতে পারি নাই। যদি তোমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়, তখন তো আর তোমাকে দেখবো না। তোমাকে আমার কথায় অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝো নাই। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো। অনেকক্ষণ ধরে ছিলে, দরজা খোলা, কেউ চলে আসবে। না, আমি ছাড়বো না। আমাকে একটা কিস দাও, তারপর ছাড়বো। সকালে ঘুম থেকে উঠে দিছি না? আমার এখন লাগবে। আচ্ছা, তুমি এত রোমান্টিক কবে থেকে হয়েছো? তোমাকে আপন করে পাওয়ার পরে। এখন বেশি কথা না বলে আমাকে একটা কিস করো। কি আর করার। আমি নাদিয়ার মাথা উঁচু করে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দেখতে দেখতে 7 দিন চলে গেল।
আজকে থেকে অফিসে যেতে হবে। নাদিয়াকে সাথে করে নিয়ে যেতে হবে। তাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। নাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে রাখলো আর এক হাত তার হাতের ভিতরে রাখলো। কথা বলতে বলতে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। নাদিয়া গাড়ি থেকে নামার আগে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে নেমে গেল আর ভিতরে ঢুকার আগে বলে গেল অফিস থেকে দুপুরে হাসপাতালে চলে আসতে, দুজনে একসাথে লাঞ্চ করব। আমি ঠিক আছি বলে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। 7 দিন পরে অফিসে আসলাম। অনেক কাজ জমে গেছে, তাই বসে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। হাতের কাজ এখনো কিছু বাকি আছে। পরে চিন্তা করলাম লাঞ্চ করে এসে করব। তারপর ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। গাড়ি থেকে নাদিয়াকে ফোন দিলাম, কিন্তু নাদিয়া ফোন ধরল না। আরো 2-3 বার দিলাম। অবাক করার বিষয় হলো নাদিয়া আমার ফোন রিসিভ করেননি। তাই গাড়ি পার্কিং করে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। আমি সোজা নাদিয়ার কেবিনে যেতে লাগলাম। কেবিনের সামনে এসে সোজা ঢুকে গেলাম। তারপর ভিতরে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। কারো সাথে অভিমান করতে হলে তার উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে, না হলে সে কখনোই তোমার অভিমান ভাঙাতে আসবে না। কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম। 2 দিনের কথা বলায় কারো উপর কোনো অধিকার তৈরি হয় না। যেটা তৈরি হয় সেটা শুধুমাত্র একটা মনুষ্যত্ব ছাড়া আর কিছুই না। নাদিয়ার কেবিনের ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরে পাঠক পাঠিকা ভাই বোনেরা, আপনারা কি ভাবছেন খারাপ কিছু দেখছি? ভুল ধারণা। দেখি নাদিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে নাদিয়া বলল, স্বাধীন তুমি এখানে? সকালে কি বলেছো মনে নেই? তোমাকে কতগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো নাই। আসলে রাতে যে মোবাইল সাইলেন্ট করে রাখছি আমার মনে নেই। ওহ, তা উনি কে? ওর নাম আকাশ। তাদের নিজস্ব ব্যবসা আছে। আমার বান্ধবী বিথির হাজবেন্ড। আকাশ অফিসে যাওয়ার সময় আমার সাথে দেখা করতে এসেছে। ও আকাশ ও স্বাধীন আমার কলিজা, আমার প্রাণ, আমার সবকিছু, মানে আমার হাজবেন্ড। তুমি বিয়ে করেছো, আমাকে আর বিথিকে তো বলো নাই। আর ওকে দেখতে মনে হচ্ছে তোমার বয়সে ছোট। আসলে সব হঠাৎ করে হয়ে গেছে। আর ছোট হয়েছে তো কি হয়েছে, মাত্র 1 বছরের ছোট বড়, এটা কোনো বিষয় না। তুমি স্বাধীনের সাথে পরিচিত হও। হাই, আমি আকাশ। নাদিয়া তো আমার বিষয়ে বলেছে। আমি স্বাধীন। আমার নামও বলেছে সাদিয়া। বর্তমানে নিজেদের অফিস দেখাশোনা করি। ও, তো ঠিক আছে নাদিয়া, আমি বাসায় যাচ্ছি। দেরি হলে তোমার বান্ধবী আমার খবর করে ছাড়বে। ঠিক আছে দুলা ভাই, আপনি তাহলে যান। সময় পেলে অবশ্যই আসবেন আমার শ্বশুর বাড়ি। প্রথম কথা হলো আমাকে দুলাভাই বলে ডাকা যাবে না, আমার নাম ধরে ডাকবে। আমরা কিন্তু সমবয়সী। ঠিক আছে, সময় পেলে অবশ্যই তোমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো। বিথিকে সাথে করে নিয়ে আসবেন। ও যদি জানতে পারে তাকে না জানিয়ে বিয়ে করছি, তাহলে আমাকে আস্থা রাখবে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো স্বাধীন সাহেব, ভালো থাকবেন, পরে আবার কথা হবে। প্রথম কথা হলো আমাকে সাহেব বলা যাবে না। আমার নাম ধরে ডাকলে খুশি হব। আর আমি কিন্তু আপনার থেকে ছোট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তোমরা ভালো থাকো। আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর নাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি কলিজা, আমার ভুল হয়ে গেছে। আমার মোবাইল সাইলেন্ট ছিল, তুমি রাগ করো না। আমি রাগ করি নাই। ঠিক আছে চলো, দুজনে বাহিরে গিয়ে লাঞ্চ করে আসি। ঠিক আছে চলো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর দুজনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে গেছে। আমাদের ভালোবাসা আগের মতোই আছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এখন নাদিয়া নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়া আসা করে। আমি অফিসের কাজে নানান জায়গায় যেতে হয়, কিন্তু নাদিয়াকে গাড়ি দেওয়ার পর একটু দেরি করে বাসায় আসে। আমরা কিছু বললে হাসপাতালে প্রচুর রোগী, তাই আসতে লেট হয়। আপনারা আবার ভাইবেন না, আমাদের ভালোবাসা কমে গেছে। ভালোবাসা আগের মতোই আছে। বেশি রাত করে আসলেও তার রোমান্টিকতা একটু কমে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। তার চেহারার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। কেমন একটা মায়া আছে নাদিয়ার চেহারায়। আমি নাদিয়ার কপালে একটা দিয়ে উঠতেই নাদিয়া আমাকে টান দিয়ে খাটে ফেলে
ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। তার মানে এতক্ষণ নাদিয়া জেগেছিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। এটা কি হলো? কেন, তোমার কাছে ভালো লাগে না? এমন একটা সুন্দরী বউয়ের কিস পেলে কার না ভালো লাগে? ও তাই, তাহলে এখন আরেকবার দিব। এখন না, অফিসে যেতে হবে। আজকে অফিসে কিছু লোক নিব, তাই তাড়াতাড়ি যেতে হবে। তোমার খালি কাজ, আমিও তোমাকে এখন সময় দিতে পারি না। কি করব বলো, হাসপাতালে অনেক রোগী, তাদের সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি চাই তুমি সব সময় মানুষের সেবা যত্ন করে যাও। তুমি তো জানো আমি গরিব দুঃখী মানুষের সেবা বিনামূল্যে করি, তাদের কষ্ট আমার সহ্য হয় না। আমি তো জানি আমার জানুটা কেমন। এবার উঠো। তারপর দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠতে গেলে নাদিয়া দৌড়ে এসে আমার কপালে চুমু দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আমি মনে মনে বললাম, পাগলি একটা। তারপর আমি গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। তারপর ম্যানেজারকে ফোন দিলাম। ম্যানেজার সাহেব, সবাই কি চলে এসেছে? জি স্যার, আমি কি একজন একজন করে পাঠিয়ে দিব? ওকে, ঠিক আছে, দিন। ওকে স্যার। তারপর একজন করে আসতে লাগলো কেবিনে। সবার ইন্টারভিউ নেওয়া শেষ। অনেকেই ভালো ইন্টারভিউ দিছে। অফিসে লোক লাগবে 5 জন, কিন্তু ইন্টারভিউ দিতে আসছে 20 জন। তারপর ভালো দেখে 5 জন রাখলাম। ইন্টারভিউ নিতে নিতে লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম নাদিয়াকে একটা সারপ্রাইজ দিব। মানে তাকে ফোন না দিয়ে তার হাসপাতালে যাব। যেই ভাবা সেই কাজ। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে গেলাম। গাড়ি পার্কিং করে হাসপাতালে ঢুকে তার কেবিনে যেতে লাগলাম। এখানে হাসপাতালের সবাই আমাকে চিনে, আমি নাদিয়ার জামাই। আমি সোজা নাদিয়ার কেবিনে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া মনমরা হয়ে বসে আছে। আমাকে তার কেবিনে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। নাদিয়া জানো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আজকে হাসপাতালে আসতে ওই দিনের ছেলেগুলো আমার গাড়ি দাঁড় করিয়ে আমার। কি করেছে আমাকে বলো নাদিয়া। তাহলে শোনো। নাদিয়া বলতে লাগলো, আমি গাড়ি চালিয়ে হাসপাতালে আসতেছিলাম, তখন ছেলেগুলো আমার গাড়ির মাঝখানে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি দাঁড় করালাম, তখন একটা ছেলে বলল, পাখি গাড়ি থেকে নেমে আসো। আরে পাখি, বসে আছো কেন? শুনছি তুমি নাকি আরেকটা বিয়ে করছো, তাও আবার দেবরকে। তো তোমার দেবর ঠিকভাবে দিতে পারে? না পারলে আমাদের বলো, আমরা খুশি করে দিব। আপনাদের ঘরে মা বোন নেই? রাস্তায় একটা মেয়ের গাড়ি দাঁড় করিয়ে এসব কথা বলতে লজ্জা করে না? ঘরে মা বোন সবাই আছে, শুধু কারোর বউ নেই। আমাদের কোনো লজ্জাও নেই। যদি তোমার জুনিয়র জামাই না পারে, আমাদের কাছে এসো। তখন আমি গাড়ি চালিয়ে হাসপাতালে চলে আসলাম। এসে সকাল থেকে অনেক কান্না করেছি। আমি নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না, আমার উপর ভরসা রাখো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আগে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসায় যেতে লাগলাম। বাসায় যাওয়ার সময় একজনকে ফোন, কাকে ফোন দিলাম কিছুক্ষণ পর জানতে পারবেন। তারপর গাড়ি চালিয়ে বাসায় যেতে লাগলাম আর ড্রাইভারকে ফোন দিয়ে বললাম নাদিয়ার হাসপাতালের সামনে থেকে আমার গাড়িটা নিয়ে বাসায় যেতে। যেতে যেতে হঠাৎ সকালের ছেলেগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। নাদিয়ার সাথে আমাকে দেখে বলল, কি ব্যাপার পাখি, সকালে দেখলাম একা গেছো, এখন দেখছি জুনিয়র জামাইকে সাথে নিয়ে আসছো। আমার মনে হয় সকালের কথাগুলো তার জামাইয়ের কাছে বলেছে, এখন মনে হয় তার স্বামী আমাদের কাছে পাখিকে নিয়ে আসছে। তাদের কথা শুনে গাড়ি থেকে একটা রড বের করে সবগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলাম। সবগুলো মায়ের খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ পুলিশের গাড়ি চলে আসলো। স্বাধীন, ওদের ছেড়ে দেই, ওরা মারা যাবে। আমাকে ছেড়ে দেয় রাসেল, আজকে আমি ওদের মেরেই ফেলবো। আমার বউকে এসব কথা বলার সাহস ওরা কোথায় পেল? শোন, আইন নিজের হাতে তুলে নিস না, তুই ওদের আমার কাছে ছেড়ে দে, ওদের ব্যবস্থা আমি নিজ হাতে করব। রাসেলের কথায় ওদেরকে ছেড়ে দিলাম। রাসেল ওদের গাড়িতে উঠাই নিয়ে গেল। এবার আপনাদের বলি, আমি গাড়ি থেকে রাসেলকে ফোন দিলাম। রাসেল কিছুদিন হলো পুলিশের চাকরিতে জয়েন করেছে। সব থেকে বড় কথা হলো রাসেল আমার কলেজের বন্ধু। তো যাই হোক, গাড়িতে আসার পর নাদিয়া আমার পুরো শরীর দেখতে লাগলো। কি করছো তুমি? তোমার কোথাও লাগেনি তো? আরে আমার কোথাও লাগে নাই, যে মাইর দিছি মনে হয় না একমাত্র বিছানা থেকে উঠতে পারবে। আমি অনেক ভয় পেয়ে গেছি, যদি ওরা তোমার ক্ষতি করতো। ওরা আমার কিছু করতে পারবে না। তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম।
বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দুজনকে দেখে আম্মু হয়তো অবাক হয়ে গেছে। কি রে, দুজনে আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? শরীর খারাপ নাকি তোদের? শরীর ঠিকই আছে, এমনি চলে আসলাম। ঠিক আছে, তাহলে তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আম্মু। আমি আর নাদিয়া রুমে চলে আসলাম। দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালোবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি। আমার ভালোবাসা সেদিন সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি এক ফোঁটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। নাদিয়া আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাতে খাবার টেবিলে নাদিয়া বলল, আব্বু আম্মু তোমাদের একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা নাদিয়া? আসলে আম্মু, আমি আর চাকরি করতে চাই না। এখন থেকে বাসায় থাকবো এবং তোমাদের সেবা যত্ন করব। তাহলে তো ভালোই হয়, তোমার যা ভালো মনে হয় করো। আমিও তোমাকে বলবো মনে করছি, পরে আবার চিন্তা করলাম তুমি যদি কিছু মনে করো, তাই বলিনি। এখানে মনে করার কিছু নেই আম্মু, তোমরা তো আমার সব। তোমরা যেভাবে বলবে আমি তো সেভাবেই চলবো। তা হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? আসলে বাবা মা বাসায় একা একা থাকে, তাদের বয়স তো আর কম হয় নাই, তাই আমি ভাবলাম চাকরি ছেড়ে দিয়ে তাদের সেবা যত্ন করব। ও, তারপর রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নাদিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওই, আমাকে আদর করো না কেন? তুমি জানো না তোমার আদর না পেলে আমার ঘুম আসে না? তোমাকে আদর করব না তো কাকে করব জানো? যদি আদর করবে তাহলে ওই দিকে ফিরে শুয়ে আছো কেন? আচ্ছা বাবা, সরি। আসো, তোমাকে এবার আদর করি। আমি না তোমার মতো কিউট একটা ছেলে চাই। না, তোমার মতো সুন্দরী একটা মেয়ে চাই আমি। না, ছেলে চাই। না, মেয়ে চাই। ঠিক আছে, আল্লাহ যেটা দিবে তাতেই খুশি। এখন বলো, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? ছেলে হলে নাম রাখবো রিমন, আর মেয়ে হলে নাম রাখবো রাইসা। খুব সুন্দর নাম, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমার যে অনেক কষ্ট করতে হবে। করতে হলে করবে। তাহলে আসো, মিশন শুরু করে দেই। আমি লাইটটা অফ করে দিয়ে নাদিয়াকে জড়িয়ে ধরে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে নাদিয়ার পেটের উপর কাপড়টা সরিয়ে কিস করতে লাগলাম। নাদিয়া আমার মাথার চুল খামচে ধরল। তার নাদিয়ার নাভির নিচে আসতে লাগলাম। ও মা, নাদিয়া তো ঠিকই বলেছে, আমার পাঠক পাঠিকারা অনেক লুচ্চা। আমরা বউ জামাই কি করছি সব কিছু দেখছে, অনেক দেখছেন। আর দেখা লাগবে না। আমি এখন সন্তান আনার মিশনে আছি। বিয়ে করে জেনে নিবেন তারপর কি করেছি আমরা। তো দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। আমি এখন অফিসের কাজে ব্যস্ত থাকি। নাদিয়া বাসায় আব্বু আম্মুর সেবা যত্ন করে। আমার আর নাদিয়ার ভালোবাসা আগের মতো আছে। একদিন অফিস থেকে দুপুরে বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া রাসেলের সাথে কথা বলছে সোফায় বসে। রাসেল আসবে আমাকে তো বলে নাই। নাদিয়া আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি আজকে দুপুরে চলে আসলে যে? অফিসে তেমন কাজ ছিল না, তাই ভাবলাম বাসায় চলে যাই। এসেছো, ভালো করেছো। দেখো কে এসেছে। কিরে, তুই কখন আসলি? আমাকে তো জানালি না। আসলে আমি জানতাম না যে তুই অফিসে, আমি মনে করছি তুই বাসায়, তাই ভাবলাম তোকে সারপ্রাইজ দিব। কিন্তু বাসায় এসে দেখি ভাবি আর তোর আঙ্কেল আন্টি। আমি তোমাকে ফোন দিতাম, কিন্তু তার আগে তুমি চলে আসলে। তা কি মনে করে আসলি? তুই তো এখন আগের মতো আমাদের বাসায় আসিস না। আমি কিন্তু এমনি আসি নাই, তোদের দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামী শুক্রবার আমার বিয়ে, তোদের সবাইকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, যাব। তার মেয়েটা কে? মেয়েটা আর কেউ নয়, সাদিয়া। তুই কোন সাদিয়ার কথা বলছিস? তোর মামা তো বোন সাদিয়া? হুম। সাদিয়া তো তোকে পাত্তা দিত না, তাহলে বিয়েতে রাজি হলো কিভাবে? আগে দেয় নাই, কিন্তু এখন সে আমাকে ভালোবাসে। আগে পাত্তা দেয় নাই কারণ সে পড়ালেখা শেষ না করে আমার সাথে প্রেম করতে পারবে না। পুলিশের চাকরি নেওয়ার কিছুদিন পরে সে এসে আমাকে ভালোবাসার কথা বলেছে।
যাক, তাহলে তো ভালোই, তোর ভালোবাসার মানুষকে আপন করে পাবি। তো আজকে উঠি, আর অনেক আত্মীয় স্বজন আছে, তাদের গিয়ে দাওয়াত দিতে আসতে হবে। এখন কোথাও যাওয়া হচ্ছে না, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাসায় যাবে। আজকে না ভাবি, অন্য একদিন বউকে সাথে করে নিয়ে এসে খেয়ে যাব। তাহলে ঠিক আছে। তারপর রাসেলকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে রাসেলের বিয়ের দিন চলে এসেছে। আমি রেডি হয়ে সোফায় বসে আছি। নাদিয়ার এখনো সাজা হয় নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে? হঠাৎ নাদিয়া আমাকে ডাকতে লাগলো। আমি উঠে রুমে গিয়ে দেখি নাদিয়া শাড়ির কুচিটা লাগাতে পারছে না। জান, আমার শাড়ির কুচিটা লাগাতে পারছি না, তুমি এসে লাগিয়ে দাও। আমি তো শাড়ির কুচি লাগাতে পারি না। সমস্যা নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এদিকে আসো। আমি নাদিয়ার সামনে গেলাম। নাদিয়ার পেটের উপর কোনো কাপড় নেই, সাদা ধবধবে পেটটা। আমি তার পেটের উপর তাকিয়ে আছি। নাদিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমি তার পেটের দিকে তাকিয়ে আছি। এখন দেখা লাগবে না, তোমার জিনিস সারা জীবন দেখতে পাবে। আমি আর কোনো কথা না বলে নাদিয়ার কথা মতো শাড়ির কুচিটা পরিয়ে দিতে লাগলাম। যখন কুচিটা পেটের উপর দিয়ে ঢুকিয়ে দিলাম, নাদিয়া চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। তো যাই হোক, বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাসেলের বাসায় চলে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আজকে রাসেলের গায়ে হলুদ। রাসেলের বাসার সামনে এসে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর গাড়ি পার্কিং করে দুজনে ভিতরে গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি সব ময়দা সুন্দরী চারপাশে ঘোরাঘুরি করছে। নাদিয়া আমার হাত ধরে আছে। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম আর নাদিয়াকে পরিচয় করিয়ে দিলাম। আন্টি নাদিয়াকে ভিতরে নিয়ে গেল আর আমাকে বলল রাসেল তার রুমে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাসেলের রুমে চলে আসলাম। এসে দেখি শালা হবু বউয়ের সাথে ফোনে কথা বলছে। আমি পিছন থেকে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কেটে দিলাম। কিরে শালা, কালকে তো একেবারে নিয়ে আসবি, তাহলে এত কথা বলার কি প্রয়োজন? আমি ওরে ফোন দিই নাই, ও নিজেই খালি ফোন দেয়। ও, তা তুই কখন আসলি? ভাবি আসে নাই? আন্টি নাদিয়াকে নিয়ে তাদের রুমে গেছে। তো তোর অনুষ্ঠান কখন শুরু হবে? এই তো কিছুক্ষণ পর। তুই নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে রাসেলের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে যেটা দেখলাম সেটা দেখে মাথা পুরো গরম হয়ে গেল। নিচে এসে দেখি নাদিয়াকে কিছু ছেলে ডিস্টার্ব করছে। নাদিয়ার শরীরের নানান জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। নাদিয়া দাঁড়িয়ে কান্না করছে। চলুন ছেলেগুলো নাদিয়াকে কি বলছে শুনে আসি। এই সুন্দরী, তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখতে না ভেরি সেক্সি লাগছে। আমাদের সাথে যাবে? তোমাকে পুষিয়ে দিব। এরকম ছিল তাদের কথাগুলো। আমি পিছন থেকে গিয়ে সবগুলোকে মারতে লাগলাম। বাড়ির সব আত্মীয় স্বজন এক হয়ে গেছে। মারতে মারতে সবগুলো শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। এখানে কি হয়েছে? আর স্বাধীন, তুই ওদের মারছিস কেন? ওরা নাদিয়াকে খারাপ কথা বলছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তুই ভাবিকে নিয়ে ভিতরে যা। আমি আর কোনো কথা না বলে নাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। নাদিয়া এখনো কান্না করছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি আর নাদিয়া নিজের রুমে চলে আসলাম। নাদিয়া কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর নাদিয়া বের হয়ে আসলো। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি নাদিয়া বালিশের নিচে মাথা দিয়ে কান্না করছে। এই জানো, তুমি কান্না করছো কেন? তাদের যে মাইট দিছি, মনে থাকলে আর কোনো মেয়ের সাথে এরকম খারাপ কথা বলবে না। তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বের হয়েছি, হঠাৎ ছেলেগুলো আমাকে দেখে। আমি তো রাসেলের সাথে দেখা করতে গেছি আর তোমাকে আন্টি ভিতরে নিয়ে গেছে। তুমি ভিতর থেকে বেরিয়ে আসলে কেন? আমার একা একা রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই তোমাকে খুঁজতে বের হয়েছি। আচ্ছা বাবা, এবার কান্না বন্ধ করো। যা হবার তা হয়ে গেছে, এখন আর কান্না করো না। আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো। আসো। তারপর নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নাদিয়াও আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ করেই নাদিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনে দুজনকে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে। 5 বছর পর ও বেবি কাম 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 তুমি। হঠাৎ রিমনের মুখে এই গান শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে রিমন হিরো আলমের ভক্ত, কিন্তু ও এই গান কোথায় শুনছে? বাবা, তুমি এই গান কোথায় শুনছো? এটা তো তোমার মোবাইলে শুনেছি বাবা। তুমি জানো এই গান শুনে তোমার আম্মু 3 ঘন্টা
জ্ঞান হারা ছিল? কেন আব্বু? সেটা তো বাবা বলতে পারবো না। শুনেছি আরো অনেক মানুষের তোমার আম্মুর মতো অবস্থা হয়েছে। কিন্তু আব্বু, আমি তো মোহনাকে এই গান শুনিয়েছি, কিন্তু ওর তো কিছু হয় নাই। ও তো ছোট মানুষ, তাই ওর কিছু হয় নাই। তুমি এসব গান আর শুনো না বাবা, তুমি ঠিক মতো পড়ালেখা করো। ঠিক আছে আব্বু। রিমন চলে গেল। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন রিমন আমার ছেলে, আর মোহনা হলো বিথির মেয়ে। রিমন আর মোহনা দুজনে সমবয়সী, দুজন একসাথে খেলাধুলা করে। রাসেল আর সাদিয়ার বিয়েতে আর যাওয়া হয়নি। পরে রাসেল আমার কাছে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। রাসেলের একটা মেয়ে আছে, ওর বয়স 1 বছর 3 মাস। তো যাই হোক, আমি রুমে এসে দেখি নাদিয়া রুম গোছাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হলো, হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরলে? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। তোমার জিনিস, এখানে বলার কি আছে? তুমি যখন তখন আমাকে আদর করতে পারো। তাহলে চলো রিমনের একটা বোন নিয়ে আসি। আসো। তারপর নাদিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার শরীরে কিস করতে লাগলাম। আস্তে আস্তে কি তা আমি আর জানি না, অনেকেই দেখছেন, আর দেখা লাগবে না। আমি এখনো সিঙ্গেল। তো এভাবে চলতে লাগলো আমাদের সংসার। আমরা অনেক হ্যাপি আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো কেমন হয়েছে জানাবেন। পুরো গল্পে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটা দামি বাইক, গায়ে ফুল হাতার একটা সাদা শার্ট, পরনে একটা কালো রঙের প্যান্ট নিয়ে কলেজের ভিতরে একটা ছেলে প্রবেশ করলো। দেখতে হিরোর মতো। কলেজের সকল ছাত্রছাত্রী এক ধ্যানে তাকিয়ে আছে। ছেলেটা বাইক পার্কিং করে কলেজের ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের অফিস রুমে অনুমতি নিয়ে ঢুকলো। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে একটা চেয়ারে বসলো। ঠিকই ধরেছেন, এই ছেলেটা আর কেউ নয়, আমি। আজ থেকে এই কলেজে শিক্ষকতা করব। আর পরিচয় জানা লাগবে না, শুধু নামটা জেনে রাখুন, আমি রাসেল। বাকিটা গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? আমি ভালো আছি স্যার। ঠিক আছে, চলো আমার সাথে, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, চলুন। আমি আর প্রিন্সিপাল স্যার রুম থেকে বেরিয়ে অনার্স প্রথম বর্ষের ক্লাসরুমে আসলাম। সকল ছাত্রছাত্রী প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, উনি হচ্ছে রাসেল, তোমাদের ইংরেজি নতুন শিক্ষক। তোমরা সবাই ওনার সাথে পরিচয় হয়ে নিবে এবং সবাই ভালো ব্যবহার করবে। বাস্তবে ঘোড়ার ডিমও জানি না ইংলিশ। ওকে স্যার। প্রিন্সিপাল স্যার আরো কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি একজন একজন করে পরিচয় নিতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে ক্লাসরুমের দরজা দাঁড়িয়ে বলল, ভিতরে আসতে পারি স্যার? আসুন। আমি না দেখে মেয়েটাকে বললাম, আসুন। পরে মেয়েটার দিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম, দেখতে চাঁদের মতো সুন্দর। এবার আমি মেয়েটাকে বললাম, তোমার নাম কি, আর কলেজে আসতে দেরি কেন? স্যার, আমার নাম প্রেমা। আসলে বাসা থেকে গাড়ি নিয়ে আসতে হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায়, তারপর রিক্সা নিয়ে আসতে দেরি হয়ে যায়। ঠিক আছে, তোমার সিটে গিয়ে বসো। প্রেমা আর কোনো কথা না বলে একটা মেয়ের সাথে গিয়ে বসলো। আমি আবার পরিচয় নেওয়া শুরু করলাম। সবার পরিচয় নেওয়ার সময় প্রেমার দিকে তাকিয়ে দেখি প্রেমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি প্রেমার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। আজকে সবার কাছ থেকে পরিচয় নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। সবাইকে বলছি কালকে থেকে নিয়মিত ক্লাস করাবো। কলেজ ছুটি হওয়ার পর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে একা থাকি, আমার কাজের সুবিধার জন্য। বিছানায় বসে আম্মুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বু কি অফিসে? তোর অফিসে আছে। আপু কি ফোন দিয়েছে? আপু কেমন আছে? সকালে একবার দিয়েছে, কিছুদিন পর ওর জামাই সহ আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আমি মাত্র কলেজ থেকে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব।
ঠিক আছে বাবা, তাহলে রাখি। আম্মু এই বলে ফোন কেটে দিল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। আমার খাবার রান্না করার জন্য একজন খালাকে বাসায় রেখেছি। ওনার পাক পুরো আম্মু রান্নার মতো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেলাম হাঁটতে। একটা পার্কে বসে চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ কেউ একজন পিছন থেকে বলল, আরে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে তাকিয়ে দেখি প্রেমা, সাথে আরো 2টা মেয়ে আছে। তারা সবাই আমার ছাত্রী। তখন আমি বললাম, এমনি আসলাম একটু ঘুরতে। তা তোমরা পার্কে কি করো? স্যার, আপনার মতো আমরাও ঘুরতে আসলাম। ও, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলো, সমস্যা নেই। স্যার, আপনি কি কখনো প্রেম করছেন? মানে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি কখনো প্রেম করি নাই, আর করার কোনো ইচ্ছে নেই। কেন স্যার? এসব প্রেম প্রেম আমার কাছে ভালো লাগে না। প্রেম করলে একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। স্যার, আপনার বাসা কোথায়? পরিবারে কে কে আছে? তুমি এত কিছু জেনে কি করবে? ও মা, আপনি আমাদের স্যার, আপনার পরিচয়টা কি জানতে পারি না? আমার নাম রাসেল। পরিবারে আব্বু আম্মু এবং একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। আমার নাম তো জানেন, আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি তার একমাত্র মেয়ে। আমার সাথে আমার বান্ধবী মিম এবং রোজা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। স্যার, কিছু মনে না করলে আমাদের সাথে এক কাপ কফি খাবেন? খেতে পারি, কিন্তু বিল আমি দিব। স্যার, বিল আমরা দিব। তা হয় না, তোমরা আমার ছাত্রী, আমি কি করে তোমাদের বিল দিতে দেই? ঠিক আছে স্যার, বিল আপনি দিন। এখন চলুন। ঠিক আছে, চলো। তারপর ওদের সাথে একটা কফি শপে গিয়ে বসলাম। প্রেমা কফির অর্ডার দিল। কিছুক্ষণ পর কফি চলে আসলো। তাদের সাথে কফি খেয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বিলটা কিন্তু আমি দিছি। পরের দিন কলেজে ঢুকে দেখি কিছু ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে। আমি বাইক পার্কিং করে তাদের সামনে গেলাম। তখন আমি বললাম, এখানে কি হচ্ছে? মেয়েদের সাথে তোমরা এরকম করছো কেন? তখন একটা ছেলে বলল, সেটা কি তোকে বলতে হবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা কি কিছুই শেখায় নাই? তুই কে রে? তোর সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে? তুই আমাকে চিনিস? আমি হচ্ছি এই এলাকার নেতার ভাই জীবন। আমার ভাইয়ের কথায় পুরো কলেজ চলে। এই এলাকার এমপি মন্ত্রী আমার ভাইয়ের কথায় ওঠে আর বসে। তাই বলে তুমি এইভাবে মেয়েদের ওড়না নিয়ে খেলা করবে? আমি সব কিছু করতে পারি। আর তুই কে আমার সাথে এতক্ষণ কথা বলছিস? কলেজের প্রিন্সিপাল আমাদের কিছু বলতে সাহস পায় না। আমি হচ্ছি এই কলেজের নতুন শিক্ষক, গতকাল জয়েন করছি। তুই শিক্ষক? শিক্ষকের মতো থাক, আমাদের কিছু বলতে আসবি না। আবার যদি আসিস তাহলে তোকে মেরে এই কলেজ থেকে বের করে দিব। আমি আর কোনো কথা না বলে তাদের ওখান থেকে চলে আসলাম। মেয়েগুলো আমার দিকে কেমন করে যেন তাকালো। হঠাৎ প্রেমা আমার সামনে এসে বলল, স্যার, আপনি ওদের সাথে কথা বলবেন না, ওরা অনেক খারাপ। কেউ ওদের কিছু বলতে গেলে হাসপাতালে পাঠিয়ে দেয়। তাই বলে কেউ তাদের অন্যায় প্রতিবাদ করতে পারবে না? সবাই মুখ বুজে সহ্য করে নেয়। ঠিক আছে, তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে গেলাম। তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আচ্ছা স্যার, বাইরে কিছু ছেলে দেখলাম মেয়েদের সাথে অসভ্যতামি করছে, কিন্তু কেউ তাদের কিছু বলছে না, এটার মানে কি? তুমি জীবনের কথা বলছো? এ এলাকার সবাই তার ভাইকে ভয় পায়। অনেকগুলো খুনের আসামি তার ভাই, কিন্তু আইন তার কিছুই করতে পারছে না, কারণ ওর ভাই সবাইকে হাত করে রেখেছে। তাই বলে সবাই ওদের অন্যায় অত্যাচার সহ্য করবে? মানুষ কি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে না? আমাদের কিছুই করার নেই। রনি নেতাকে সবাই এক নামে চিনে, তার ভয়ে মানুষ ঘর থেকে বাইর হয় না। প্রতিদিন 2-1টা খুন করে রাস্তায় ফেলে রাখে। ঠিক আছে স্যার, আমি তাহলে ক্লাসে যাই। যাও, তবে তাদের সাথে বেশি কথা বলো না। ওরা মানুষ ভালো না, ওরা এক একটা জানোয়ার। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে ক্লাসরুমে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। সবার সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললাম। তারপর সবাইকে পড়াতে শুরু করলাম, কিন্তু তাদের পড়াতে পারছি না। শুধু আজকের কথাগুলো মাথায় ঘুরছে। আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে এদের জন্য মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না। কোনো রকম ক্লাসটা শেষ করে বেরিয়ে আসলাম। দেখতে দেখতে একটা মাস চলে গেল। তাদের অসভ্যতামি আরো বেড়ে গেছে। না, অনেক ধৈর্য ধরেছি, আর না। ভেবেছি এই পথটা ছেড়ে দিব, কিন্তু না, দেশে আরো কিছু ময়লা আবর্জনা ভরে গেছে। এদের নিপাত না করে আমি ছাড়বো না।
যে রাসেলের নাম শুনলে এমপি মন্ত্রী সব ভয় পেয়ে যায়, সেই দেশে আবার পাতি নেতা ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে। অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনো জমা দেই নাই। আমাকে আর ভালো হয়ে থাকতে দিল না। আবার আগের মতো সবকিছু শুরু করতে হবে। রাতে বিছানায় বসে আমার আগের সিমটা চালু করলাম। প্রথমে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে ফোন দিলেন। আপনার নাম্বারে অনেক ফোন দিছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলেছে। আমি ভালো আছি, ভেবেছি এই পথটা ছেড়ে দিব, কিন্তু দেখি দেশে আবার ময়লাই ভরে গেছে। এখন বলো, আব্দুল্লাহ কোথায়? ভাই, আব্দুল্লাহ আমার সাথেই আছে। ঠিক আছে, তুই আব্দুল্লাহ এবং সাথে আরো কিছু লোক নিয়ে এই জায়গায় চলে আসবি। ঠিক আছে ভাই, আর এই এলাকায় তো আমাদের নাজিম থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো লোক নিয়ে চলে যাব। তুই আসলে ওর সাথে কথা বলবো। টাকা পয়সা আছে? ভাই আসলে তাকে আর বলতে না দিয়ে, ঠিক আছে, তোর বিকাশে টাকা চলে যাবে, তোদের যেন কেউ না দেখে, সেইভাবে আসবি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে দেখি আগের মতো জীবন মেয়েদের সাথে খারাপই করছে। মাথা ঠান্ডা করে ক্লাসে চলে গেলাম। কোনো রকম ক্লাস শেষ করে বাহিরে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন প্রেমা বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? চলুন স্যার, কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে খেতে কথাটা বলি। ঠিক আছে, চলো। আমি আর প্রেমা কলেজ থেকে বেরিয়ে আসতেই জীবন আমার সামনে এসে বলল, কিরে, কলেজের শিক্ষকতা করতে এসে ছাত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের পথ ছাড় বলছি। যদি না ছাড়ি তাহলে তুই কি করবি? আমার কলার ধরে আমার মাথা গরম হয়ে গেল। তখন প্রেমা বলল, স্যার, ওদের সাথে কথা বলে লাভ নেই, আপনি চলুন। কেন রে, আমরা কি ভালো না? একবার আমাদের সাথে বিছানায় যাস, দেখবি আমরা অনেক ভালো খেলতে পারি। তোরা কি জীবনে মানুষ হবে না? মেয়েদের সাথে এভাবে কথা বলতে তো লজ্জা করছে না? আরে আমার লজ্জা থাকলে তো করবে, আমার কোনো লজ্জা নেই। স্যার, আপনি চলুন তো। আমি আর কোনো কথা না বলে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলাম। তখন আমি বললাম, বলো, কেন নিয়ে আসলে আমাকে? কি কথা বলবে? আগে কফির অর্ডার দেই। প্রেমা একজন ওয়েটারকে ডাক দিল, 2টা কফির অর্ডার দিল। তখন প্রেমা বলল, এখন তো দুপুরের খাবারের টাইম, খাওয়া দাওয়া করে নেবেন। না, এখন খাবার খাবো না, আমি খাবার একটু দেরি করে খাই। স্যার, আপনি জানেন বাংলাদেশে একজন মাফিয়া ছিল, তার ভয়ে সব নেতারা প্রস্তাব করে দিত, কিন্তু ওনাকে কেউ সামনাসামনি দেখে নাই। উনি দেশের সব সময় ভালো কাজ করতেন, কিন্তু গত 1 বছর ধরে ওনার কাজ কেউ দেখে না। উনি কি আছেন নাকি মরে গেছেন তা কেউ বলতে পারবে না। সেজন্য এসব দেশের এই অবস্থা, রাস্তাঘাটে মেয়েরা এবং অন্যান্য মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না। উনি যদি আবার ফিরে আসতেন তাহলে এইসব গুন্ডারা ভয়ে এসব খারাপই ছেড়ে দিত। আমি প্রেমার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সে মানুষটা যে আমি। তুমি আমাকে চিনতে পারো নাই। তুমি তো দূরের কথা, এখনো বাংলাদেশের মানুষ চিনতে পারে নাই। তখন আমি বললাম, যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তিনি ফিরে আসবে। আমার মন বলছে উনি এখনো বেঁচে আছে, খুব শীঘ্রই এসব ময়লা আবর্জনা পরিষ্কার করবে। তাই যেন হয় স্যার, আমরা রাস্তাঘাটে ওদের জন্য ঠিকভাবে চলাচল করতে পারি না। এবার বলো, আমাকে কেন ডেকেছো? তারপর প্রেমা যেটা বলল আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে তো আমার কাজ করতে অসুবিধা হবে। না না, এটা আমি পারবো না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিন ক্লাসে দেখি সেদিন আপনাকে আমার পছন্দ হয়ে যায়। এক কথায় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ স্যার, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনার পেছনে কলেজের অনেক মেয়ে ঘোরে আপনাকে ভালোবাসি কথাটা বলার জন্য। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই, তুমি এটা কি বলছো? তুমি আমার সম্পর্কে জানো? আমি তোমার শিক্ষক। আমার সামর্থ্য নেই তোমাকে ভালোবাসার, কারণ তোমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার ছোট। এটা কখনো সম্ভব না। আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু আপনাকে চাই। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমারই ভুল ছিল, তোমার সাথে ফ্রিভাবে কথা বলছি, আর তাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলছো। পড়ালেখা শেষ করো, দেখবে আমার থেকে ভালো ছেলে পাবে। আমি অন্য কোনো ছেলে চাই না, আমি শুধু আপনাকে চাই। প্রেমা, তুমি বোঝার চেষ্টা করো। এটা তুমি আবেগে বলছো, কিছুদিন পর আবেগ কেটে যাবে, তখন সবকিছু ভুলে যাবে। তাই বলছি, পড়ালেখায় মন দাও।
ঠিক আছে, আমি পড়ালেখায় মন দিব, তবে আমার শর্ত আপনাকে পালন করতে হবে। তা না হলে আমি বারবার ভালোবাসার কথা বলবো। এ আমি কার পাল্লায় পড়লাম রে ভাই? এই মেয়ে তো আমার মান সম্মান শেষ করে দিবে। কি আর করার, দেখি কি শর্ত দেয়। আমি বললাম, আগে বলো কি শর্ত, মানার মতো হলে মানবো। আমার প্রথম শর্ত হলো আপনি মেয়েদের সাথে বেশি কথা বলতে পারবেন না, সবসময় আমার সাথে কথা বলবেন। দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে প্রতিদিন বাসায় নিয়ে পড়াতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে কয়েকদিন পর পর বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তোমার 2-3 শর্ত আমি মানতে পারবো না। প্রথম শর্ত মানতে রাজি আছি, আমি এমনি মেয়েদের সাথে কথা কম বলি। এটা হবে না, আমার তৃতীয় শর্ত মানতে হবে। তা না হলে প্রতিদিন কলেজের সবার সামনে আপনাকে প্রপোজ করব। ঠিক আছে, আমাকে 2টা দিন ভাবার সুযোগ দাও, আমি তোমাকে 2 দিন পর জানাবো। ঠিক আছে, কিন্তু আপনি মানা করতে পারবেন না। ওকে, এখন বাসায় চলো। ঠিক আছে, চলুন। তারপর দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার বাসায় যেতে লাগলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি মেয়ে রে ভাই, আমাকে শাসনের উপর রাখছে। প্রথমে প্রেমাকে দেখে মনে করছি সাদাসিধে মানুষ, এখন দেখি পুরো রাগী মেয়ে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এসব কিছু ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাইক পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর যে দরজা খুলে দিল তাকে দেখে একটু অবাক হলাম। আরে, আপনারা আবার ভাইবেন না প্রেমা, এটা হচ্ছে রাফি, গতকাল রাতে যার সাথে কথা বলছি। রাফি আমাকে দেখে বলল, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? সাথে আর কেউ আসছে? আসছি, গতকাল রাতে আমার বিকাশ থেকে 50,000 টাকা পাঠিয়ে দিছি, সেটা আপনাদের বলতে মনে নেই? আমরা 5 জন এসেছি, বাকিরা যে যার কাজ নিয়ে আসে। কেউ বাবার অফিসে দেখাশোনা করে, কেউ ব্যবসা ধরেছে, কেউ আবার বড় বড় অফিসে কাজ করে। সেটা তো আপনি ব্যবস্থা করে দিয়েছেন। আমি বাবার অফিসে দেখাশোনা করতাম, হঠাৎ ব্যবসায় লস হয়ে যায়, তাই এতদিন বেকার ঘোরাঘুরি করছি। আর আমার হাতের লোম রুমে আছে। ঠিক আছে, এখন ভিতরে চল। খাওয়া দাওয়া করছিস? না, এখনই করি নাই। খালা বলেছে খাওয়ার জন্য, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি, আমরা একসাথে খাবো বলে। তুই তো জানিস আমি দুপুরের খাবার ঠিক টাইমে খাই না। আমি খালাকে বলে গেছি তোরা আসলে খাবার দিতে। ভাই পরে কথা বলবো, আগে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার খেয়ে তারপর কথা হবে। ঠিক আছে, তুই তোদের রুমে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে তাদের ডেকে একসাথে খাবার খেতে লাগলাম। হঠাৎ রাফি বলল, ভাই আজ 1 বছর পর আপনার সাথে বসে খাবার খাচ্ছি। এখন থেকে নিয়মিত খাবি। আমি একটা কাজে এই জায়গায় শিক্ষক হিসেবে আসছি, কাজটা শেষ হলে নিজের বাসায় ফিরে যাব। কি কাজ ভাই? সেটা সময় হলে জানতে পারবি। এখন খাবার খা। আর তোর কাছে নাজিমের নাম্বার আছে? আছে ভাই। ওকে ফোন করে বলবি আমার সাথে দেখা করতে, তাকেও লাগবে আমার কাছে। ঠিক আছে ভাই, আমি ওকে ফোন করে দেখা করতে বলবো। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকালে কলেজে ঢুকে দেখি আজকে জীবনকে দেখা যাচ্ছে না। আমি একটা মুচকি হাসি দিয়ে কলেজের ভিতরে যেতে লাগলাম। হঠাৎ কোথায় থেকে প্রেমা আমার সামনে এসে বলল, স্যার, একটা কথা শুনছেন? কি কথা? গতকাল কারা যেন জীবনকে মেরেছে, এখনো হাসপাতালে আছে। মনে হয় না 2-3 মাসের মধ্যে সুস্থ হবে। এই কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়েছে। তবে আরেকটা খুশির সংবাদ আছে। আবার কি খুশির সংবাদ? যারা জীবনকে মেরেছে তারা শুনছে মাফিয়ার লোক জীবনে গায়ের উপর একটা কাগজে লিখে দিয়েছে, মাফিয়া যদি বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসবে। আপনার কথা সত্যি হয়েছে। তাহলে তো ভালোই। এখন জীবনের ভাই রনি কি করছে? আমি শুনেছি রনি নাকি মাফিয়ার কথা শুনে ভয়ে রুম থেকে বেরিয়ে আসছে না। তাহলে ওই মাফিয়াকে সবাই ভয় পায়? স্যার, আমার অনেক ইচ্ছা ওই মাফিয়াকে একটাবার দেখব, কিন্তু কি করে দেখব? এখনো কেউ নাকি দেখতে পায়নি। হয়তো নিজের কোনো সমস্যার কারণে সামনে আসে না। আচ্ছা, এসব কথা বাদ দেন, আমার কথায় এখন কি ভাবছেন? মাত্র তো আজকে একদিন, এখনো কালকের দিন সময় আছে, তারপরে না হয় জানাবো। ঠিক আছে, আপনি এখন ক্লাসে যান, আমি বান্ধবীদের সাথে আসছি। ঠিক আছে। এই বলে আমি প্রিন্সিপাল স্যারের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলাম। তখন প্রিন্সিপাল স্যার বলল, রাসেল, তুমি এসেছো, আজকে আমি অনেক খুশি। ওই জীবন জানোয়ারকে কারা যেন গতকাল ডান্স পার্টি থেকে তুলে নিয়ে এসেছে, মেরে রনির বাসার সামনে ফেলে গেছে। আমি সব শুনেছি স্যার, আমার ছাত্রী প্রেমা আমাকে কলেজে আসার পর বলছে। আর শুনেছি মাফিয়া নাকি ওকে মেরেছে। তুমি ঠিকই শুনেছো। ওই মাফিয়াকে একটাবার যদি দেখতাম তাহলে ওনার পা ধরে সালাম করতাম। আমারও অনেক শখ স্যার ওই মাফিয়াকে একটাবার দেখার। তুমি কেন? এই বাংলাদেশের সবারই ইচ্ছে
ওই মাফিয়াকে একটাবার দেখবে। সে মাফিয়া সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আজ 1 বছর পর আবার ফিরে এসেছে। ঠিকই বলছেন স্যার, সবাই ওই মাফিয়ার জন্য দোয়া করবেন, যেন সফলভাবে সব কাজ করতে পারে। তার পরিবারের জন্য দোয়া করবেন। কালকে তো শুক্রবার, আমি কালকে ওই মাফিয়ার জন্য মসজিদে মিলাদ পড়াবো। আল্লাহ যেন ওর মতো ছেলে সবার ঘরে দেয়। ঠিক আছে স্যার, আমি এখন ক্লাসে যাই। ঠিক আছে, যাও। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে কেবিন থেকে বেরিয়ে ক্লাসের ভিতরে চলে গেলাম। ক্লাসের ভিতরে ঢুকে দেখি আজকে সকল ছাত্রছাত্রী খুশি। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, তোমরা মনে হয় আজকে অনেক খুশি? যদিও জানি, তারপরেও ওদের থেকে শুনতে চাই। হঠাৎ রোজা দাঁড়িয়ে বলল, স্যার সবাই খুশি এর কারণে জীবন হাসপাতালে আছে, তাকে কারা যেন মারছে। স্যার, ওর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখে ভুল করছে। এখন যদি সুস্থ হয়ে আমাদের সাথে আবার অসভ্যতামি করে। স্যার মিম ঠিকই বলেছে, তারপরেও আমাদের ভিতর ভয় কাজ করছে। সবাই আমাকে নানাভাবে বুঝিয়ে কথা বলছে। তখন আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আমার কথা শোনো, মাফিয়া একবার মাফ করে দিলে দ্বিতীয়বার মাফ করে না। আমি মানুষের কাছ থেকে শুনেছি সে মাফিয়া ঠান্ডা মাথায় কাজ করে। তোমরা কোনো চিন্তা করো না, মাফিয়া যখন ফিরে এসেছে তাহলে কেউ তোমাদের কিছু করতে পারবে না। আপনার কথা যেন ঠিক হয়। আমিও জীবনকে মারার কথা প্রথমে খুশি হয়েছি, পরে ভাবলাম এ তো এখনো বেঁচে আছে, যদি সুস্থ হয়ে আমাদের সাথে খারাপ কিছু করে। ওটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ সবসময় তোমাদের পাশে আছে। শুধু ওই মাফিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ ছাড়া কেউ যেন ওই মাফিয়ার ক্ষতি করতে না পারে। ঠিক আছে স্যার। তারপর পড়া শুরু করলাম। আজকে তাদের খুশি দেখে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাহিরে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইকের কাছে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন আমাকে বলল, তুমি আমাকে একটু বাসার সামনে নামিয়ে দেবে? আজকে আমি গাড়ি নিয়ে আসি নাই। প্রেমা, তোমার ব্যবহার হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আমি তোমার স্যার, সেটা কি তুমি জানো না? আমি আর পারবো না আপনাকে আপনি করে বলতে, আমি এখন থেকে তুমি করে বলবো। প্রেমা, তুমি কি চাও, আমি এই কলেজ থেকে চলে যাই? না, এটা আমি চাই না। তাহলে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কলেজের সব ছাত্রছাত্রী যেভাবে কথা বলে, তুমিও আমার সাথে সেভাবে কথা বলবে। দূর স্যার, আমি আপনার সাথে এতক্ষণ মজা করছি। আমি চেয়েছি আপনাকে তুমি করে বললে আপনি কেমন রিয়াক্ট করেন। আমি কি তোমার ছোট যে আমার সাথে মজা করবে? এমন মজা আর কখনো করবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। প্লিজ স্যার, আমাকে একটু বাসার সামনে নামিয়ে দেন, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে চলো, কিন্তু কোনো দুষ্টুমি করতে পারবে না। ঠিক আছে, করব না। আমি বাইকে ওঠার পর প্রেমা উঠল। তখন আমাকে বলল, স্যার আমি তো কখনো বাইকে উঠি নাই, এখন তো আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তুমি আমার ঘাড়ে হাত দাও। আমার কথা মতো প্রেমা আমার ঘাড়ে হাত রাখলো। প্রেমার হাত ঘাড়ে দেওয়ার পর শরীর দিয়ে হঠাৎ বিদ্যুৎ বয়ে গেছে। এই প্রথম কোনো মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছি। আমি বাইক চালাতে লাগলাম। তখন প্রেমা বলল, স্যার আপনার আব্বু কি করে? সেটা জেনে তুমি কি করবে? এমনি জিজ্ঞেস করলাম আর কি, বলুন না স্যার। আমার আব্বু কিছুই করে না, বড় বোন তার জামাইয়ের সাথে থাকে। আমার টাকা দিয়ে আব্বু আম্মু চলে। আমি মনে মনে বললাম, আমার বাবার যা কিছু আছে তার 10 ভাগের 1 ভাগ তোমার বাবার নেই। ও, আপনার অনেক কষ্ট হয় না স্যার? আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ দিলে মা বাবাকে নিয়ে আমি অনেক সুখে আছি। প্রেমা মনে মনে বলে, তাহলে আমাকে বিয়ে করে নাও। আমাকে বিয়ে করলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। ও স্যার, আমার বাসায় চলে আসছে, এটাই আমাদের বাসা। আমি বাইক তাদের বাসার সামনে দাঁড় করালাম। প্রেমা বাইক থেকে নেমে বলল, স্যার আমাদের বাসায় আসুন। আজকে যাব না, অন্য একদিন যাব। এটা কেমন করে হয়? বাসার সামনে থেকে চলে যাবেন? রাগ করো না, আরেকদিন ঢুকবো বাসার ভিতরে। আমার বাসায় একটু কাজ আছে। কাজ থাকলে তো আর জোর করা যাবে না, তবে আমার একটা রিকোয়েস্ট রাখবেন। কি রিকোয়েস্ট বলো? আপনি একটু চোখটা বন্ধ করুন। ঠিক আছে, করলাম। আমি চোখ বন্ধ করার পর প্রেমা এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। আমি চোখ বন্ধ করার সাথে সাথে প্রেমা আমার গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। প্রেমা এটা কি করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কিছু চিন্তা না করে বাসায় যেতে লাগলাম। এবার আপনাদের আসল ঘটনা খুলে বলি। গতকাল রাতে নাজিম আমার সাথে দেখা করে। জীবনের কথা ওকে জিজ্ঞেস করলে সে আমাকে অনেক কিছু খুলে বলে। তারপর আমি নাজিম আর রাফিকে বলছি জীবনকে রাতে একটু আদর করে আসতে। এমন আদর করতে বলছি
যেন 2-3 মাস আগে সুস্থ না হয়। আর একটা কাগজে লিখে দিতে বলছি, মাফিয়া ইজ ব্যাক। এটা যেন রনি দেখতে পায়, আর এই এলাকার সবাই যেন বুঝতে পারে মাফিয়া তাদের এলাকায় আছে, তাই ওরা চিন্তামুক্ত থাকতে পারবে। এই ছিল গতকাল রাতের কাহিনী। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। রাফি এবং তার গুলোকে একটা জায়গায় পাঠিয়েছি, তাই ওরা বাসায় নেই। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। হঠাৎ দেখি মোবাইল ফোন বাজতে আছে। হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে যেটা বলার জন্য ফোন দিয়েছি, রাইসা ওর জামাই সহ আজকে বাসায় এসেছে। তুই কি কিছুদিনের ছুটি নিয়ে আসতে পারবি? আপু বাসায় আসছে, আমাকে তো একটু বললো না। আমাদেরকেও বলে আসে না, হঠাৎ করে চলে এসেছে। ও, আমি কালকে 2 দিনে ছুটি নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন ফোন রাখি, সকালে সাবধানে চলে আসিস। ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। তারপর একজনের কাছে ফোন দিয়ে কিছু কথা বলে ফোন কেটে একটা ঘুম দিলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ধরলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল, তুমি কেমন আছো? আর হঠাৎ ফোন দিলে যে? আমি ভালো আছি স্যার। আসলে স্যার আমার 2 দিনে ছুটি লাগবে। বড় আপু আজ 2 বছর পর বাসায় এসেছে। বড় আপু তার জামাইয়ের সাথে এতদিন কানাডা ছিল। ঠিক আছে, 2 দিনের বেশি যেন না হয়, সামনে কিন্তু পরীক্ষা আসছে। ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসব। এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এই বলে প্রিন্সিপাল স্যার ফোন কেটে দিল। আমি এবার রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, জি ভাই বলেন। নাজিম কি তোর সাথে আছে? জি ভাই, নাজিম আমার সাথে কথা বলবেন? সমস্যা নেই, তুই মোবাইল লাউড স্পিকার দে, আমি কি বলি মন দিয়ে শুনবি। বলেন ভাই। শোন, আমি কালকে 2 দিনের জন্য বাসায় যাব। তোরা ভালো করে রনির খোঁজ খবর রাখবি। সে কোথায় যায়, কি করে, আমাকে সব খবর দিবি। ওকে ফলো করলে আসল মানুষটাকে পেয়ে যাব, এটা আমার মনে হয়। ওই মানুষটার সাথে রনির সাথে যোগাযোগ আছে মনে হয়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই এলাকার ছেলে, আল্লাহর রহমতে সব রাস্তা ঘাট চিনি। আমরা আসল মানুষটাকে খুঁজে বের করব। ঠিক আছে, তোরা কাজে লেগে পড়, আমি এখন ঘুমাবো। সকাল সকাল রওনা দিতে হবে। এই বলে ফোন কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। একটা টিকিট কেটে বাসে উঠে বসলাম। প্রায় 5 ঘন্টা পর নিজের বাসার সামনে চলে আসলাম। দারোয়ান চাচা আমাকে দেখে সালাম দিল, আমিও ওনাকে সালাম দিলাম। চাচার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বলল, কি রে বাবা, তুই আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আসতে কোনো অসুবিধা হয়নি। এখন বলো আপু, দুলা ভাই এবং আমার বুড়িটা কোথায়? রাইসা ওর মেয়েকে রুমে দুধ খাওয়াচ্ছে, আর ওর জামাই তোর আব্বুর সাথে অফিসে গেছে। ওকে, তাহলে আমি আপুর সাথে দেখা করে আসি। এই বলে আপুর রুমের সামনে এসে বললাম, আপু ভিতরে আসতে পারি? আরে রাসেল, তুই কখন আসলি? আয় ভিতরে আয়। আমি এইমাত্র আসলাম। তুই এমন করলি কেন? কাউকে না জানিয়ে আসলি যে? আসলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে বলি নাই। এখন বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমার ভাগ্নি কি ঘুমিয়ে গেছে? আমিও ভালো আছি, আর তিথিকে দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও, তা কতদিন থাকবি এবার? এবার 1 মাসের মতো থাকবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? কি কথা আপু? তুই হঠাৎ অফিস ছেড়ে কলেজে শিক্ষকতা করতে গেলি কেন? আমার অফিস দেখাশোনা করতে ভালো লাগে না, তাই শিক্ষকতার চাকরি নিয়েছি। কলেজে ছাত্রছাত্রী পড়াতে অনেক ভালো লাগে। তুই জানিস না আব্বু একা অফিস চালাতে কষ্ট হয়? আরে আব্বুর কোথায় কষ্ট হচ্ছে? সাথে তো সিফাত আর নয়ন আছে, তারা দুজনে তো সবকিছু দেখে রাখে। ও, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনো ফ্রেশ হোস নাই। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে আসি। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে আপু নিচে চলে গেল। আমি আমার রুমে এসে দেখি রুমটা আগের মতোই আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আর দুলাভাই তারা অফিস থেকে চলে এসেছে। দুলাভাই আমাকে দেখে বলল, কেমন আছো শালা বাবু? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো দুলাভাই? আমি ভালো আছি। তা বয়স তো আর কম হলো না, এবার কি বিয়ে শাদী করবি না? এখন না দুলাভাই, আরো 1 বছর পরে করব। তখন বুড়ো বয়সে তোমাকে কেউ মেয়ে দিবে? অবশ্যই দিব। আমি দেখতে কি খারাপ? তুই দেখিসনি তোর বিয়ের সময় সব মেয়ে আমার দিকে তাকিয়েছিল? তুই আমার বিয়ের সময় বাদরের মতো লাফালাফি করছিস, তাই সব মেয়ে তোর দিকে তাকিয়েছিল। কিরে,
আপু দুলাভাইকে পেয়ে তোর এই বুড়ো বাপকে ভুলে গেলে? আমার বন্ধুকে কি আমি বলতে পারি? আপু দুলাভাইকে অনেকদিন পর দেখছি তো, তাই তোমার কথা ভুলে গেছি। এখন বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তা সিফাত আর নয়ন ঠিকভাবে কাজ করে? তারা আছে দেখে তো আমি চিন্তামুক্ত আছি, অফিস থেকে চলে আসতে পেরেছি। হঠাৎ আম্মু সবার সামনে এসে বলল, অনেক কথা হয়েছে, সবাই খাবার খেতে আসো। তারপর সবাই একসাথে খাবার খেতে চলে আসলাম। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পরের দিন কলেজের গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি কলেজের মাঠে সকল ছাত্রছাত্রী ভিড় করে আছে। আমি একটু ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখি প্রেমা একটা মেয়েকে মারতে আসে। আমি প্রেমার সামনে গেলাম। প্রেমা আমাকে দেখে ওই মেয়েকে মারা বন্ধ করে দিল। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে প্রেমা, তুমি ওকে এভাবে মারছিলে কেন? কি করেছে ও? আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সবাই ক্লাসে যাও। আমার কথা শুনে সকল ছাত্রছাত্রী ক্লাসে চলে গেল। তখন প্রেমা বলল, ও আমাকে বলে আপনাকে নাকি ভালোবাসে, তাই ওকে উচিত শিক্ষা দিচ্ছি। আমাকে ভালোবাসলে তোমার সমস্যা কি? আমার অনেক সমস্যা, ও আপনাকে ভালোবাসতে পারবে না, আপনি শুধু আমার। কেউ আপনাকে ভালোবাসে কথাটা বললে তার চোখ দুটো তুলে নেব। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? মেরেছি, বেশ করেছি। আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকালে কেন? আমি কি বলছি তোমাকে আমি ভালোবাসি? তাহলে তুমি এমন করলে কেন? আপনি আমাকে বলেন নাই, কিন্তু আমি ছাড়া আপনাকে কারো হতে দেব না আমি। তুমি আসলে একটা পাগল, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমাকে ডাক্তার দেখালে কিছু হবে না। ধুর, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি প্লিজ কিছু মনে করো না। মেয়েটা ঠিক আছে বলে ক্লাসে চলে গেল। তখন প্রেমা আমাকে বলল, আপনি ওর কাছে ক্ষমা চাইছেন কেন? আর আপনি এই 2 দিন কলেজে আসলেন না কেন? কোথায় গেছিলেন আপনি? আমি বাড়িতে গেছি, তাই কলেজে আসি নাই। আচ্ছা, তুমি ওদিন এমনটা করলে কেন? আপনি কিসের কথা বলছেন স্যার? আমাকে ওদিন চোখ বন্ধ করতে বলে তুমি আমাকে চুমু দিয়ে দৌড় দিয়ে ভিতরে গেলে কেন? আমার ইচ্ছে হয়েছে, তাই আপনাকে চুমু দিছি। প্লিজ প্রেমা, তুমি এমন পাগলামি করো না। লেখাপড়ায় মন দাও। তোমার আব্বু জানতে পারলে আমাকে কলেজ থেকে বের করে দিবে। আর সেটা কি তুমি চাও? সেটা আমি কখনো চাই না। এখন কোনো কথা না বলে আমার সত্যের উত্তর দাও। ঠিক আছে, আমি রাজি। তবে তোমাকে আমি প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাব, আর বিকালে তোমাকে পড়াবো। ঠিক আছে স্যার, এখন ক্লাসে আসুন। এই বলে প্রেমা চলে গেল। আমি আর কোনো কথা না বলে কলেজের ভিতরে ঢুকে অফিস রুমে চলে গেলাম। এবার আপনাদের একটা কথা বলি। আসলে প্রেমাকে প্রথম দেখায় আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে এখন বলছি না। কারণ আমি যে কাজে কলেজে শিক্ষকতা করতে আসছি সেটা শেষ না করা পর্যন্ত ওকে মনের কথা বলবো না। এ কারণে প্রেমাকে বেশি কিছু বলি না। কিন্তু প্রেমার পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। না জানি ওকে পড়াতে গেলে আমার সাথে কি করে। আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললাম। তারপর পড়া শুরু করলাম। প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। ওর আমার দিকে তাকালে কেমন যেন ওর মায়ায় পড়ে যায়। তো যাই হোক, ক্লাস শেষ করে অফিস রুমে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাহিরে এসে বাইক নিয়ে আসতেই আবার প্রেমা আমার সামনে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার প্রেমা, তুমি আমার সামনে কেন আসলে? আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন। প্রেমা, এটা কিন্তু শর্তের মধ্যে ছিল না। আমি কিছু জানি না, আপনি আমাকে বাসায় দিয়ে আসেন। তোমার পাগলামি দিন দিন বাড়ছে। তোমাকে প্রথম দেখে তো এমন মনে হয় নাই। আপনি জানেন না, আমার অনেক রাগ। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসি নাই, কিন্তু আপনাকে দেখার পর অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে পাগলামো করি। তোমার সাথে কথাই পারবো না, এখন নামো। তোমার বাসা চলে এসেছে। দূর, এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে? বিকেলে ঠিক টাইমে বাসায় চলে আসবেন। ঠিক আছে, কিন্তু তোমার আব্বুর কাছে কি বলছো আমার কথা? কি, আমি যে আপনাকে ভালোবাসি সে কথা নাকি? দূর, আমি বলছি আমি যে তোমাকে পড়াবো, এটা কি তোমার আব্বুকে বলছো? এটা আমি 2 দিন আগেই বলে রাখছি আব্বুকে। আব্বু রাজি হয়েছে। আমি বলছি আপনি 2-3 দিন পর পড়াতে আসবেন। ঠিক আছে, আমি এখন বাসায় যাচ্ছি। সাবধানে যাবেন। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। প্রেমার সাথে এভাবে কথা না বললে কিছু একটা করে ফেলবে। তার আব্বু যদি জানে আমার জন্য তার মেয়ে এমন করছে, তাহলে আমাকে কলেজ থেকে বের করে দিবে। কলেজ থেকে বের হয়ে গেলে আমি কাজটা করতে পারবো না। এখন রাস্তায় দিয়ে আসলে সবাই আমাকে চিনে। আমি একজন কলেজের শিক্ষক, তাই কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। আর আমি কি কাজের জন্য এখানে আসা সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাফি অনেকগুলো ফোন দিছে, তাই আমি রাফিকে ফোন দিলাম। বল, ফোন দিয়েছিস কেন? ভাই, আজকে রনিকে দেখলাম। তার ভাই জীবনকে দেখতে এসেছে হাসপাতালে।
রনি হাসপাতালে ঢুকার কিছুক্ষণ পর আরও 2টা গাড়ি আসে হাসপাতালের, কিন্তু ওই 2টা গাড়ি থেকে কোনো লোক বের হয়নি। গাড়ি 2টা কি এখনো আছে? জি ভাই, এখনো আছে, কিন্তু রনি এখনো হাসপাতাল থেকে বের হয়নি। আমার মনে হয় রনির সাথে কেউ ছদ্মবেশে হাসপাতালের ভিতরে ঢুকছে। তুই আর নাজিম হাসপাতালের ভিতরে ঢুকে দেখ, তবে তোদের যেন চিনতে না পারে। ঠিক আছে ভাই, আমরা ভিতরে ঢুকে পরে আপনাকে সব কিছু জানাবো। এ বলে রাফি ফোন কেটে দিল। আমি মোবাইলটা বালিশের পাশে রেখে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে প্রেমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। তখন আমাকে বলল, আপনি কে, কাকে চান? জি আমি এই বাড়ির মালিকের মেয়েকে পড়াতে আসছি। ঠিক আছে, ভিতরে আসুন। আমি ভিতরে ঢুকে দেখি একজন বাবার বয়সী লোক সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। দেখে মনে হচ্ছে প্রেমার আব্বু। তখন আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আঙ্কেল, প্রেমা আমাকে আসতে বলল। আমি হচ্ছি ওর কলেজের শিক্ষক। ও, তার মানে তুমি রাসেল। প্রেমা আমাকে তোমার কথা বলেছে। তা তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে। তো আপনি কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। যাও, প্রেমা তার রুমে আছে। আঙ্কেল, ওর রুম কোনটা? আমি তো চিনি না। উপরে গিয়ে হাতের ডান পাশের রুমটা প্রেমার। ওকে আঙ্কেল। এই বলে আমি উপরে চলে আসলাম। আঙ্কেলের কথা মতো রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম, কিন্তু প্রেমার কোনো কথা বলছে না। তাই আর কিছু না ভেবে রুমের ভিতরে ঢুকে গেলাম। রুমে ঢুকিয়ে চারপাশে তাকিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। দেখি আমার ছবি প্রেমার রুমের চারপাশে সাজিয়ে রেখেছে, কিন্তু প্রেমা এই ছবিগুলো কোথায় থেকে তুললো? আমার মাথায় তো কিছুই আসছে না। হঠাৎ ওয়াশরুম থেকে প্রেমা বেরিয়ে আসলো। তাকে দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। প্রেমা আমাকে দেখে বলল, আরে স্যার, আপনি চোখ বন্ধ করলেন কেন? তুমি বুঝো না আমি চোখ কেন বন্ধ করছি? বুঝলে কি আর আপনাকে বলতাম স্যার। তুমি আগে জামা কাপড় চেঞ্জ করো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। জামা কাপড় পরা হলে আমাকে ডাক দিও। বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবো, তখন প্রেমা যেটা করলো সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি বের হয়ে আসতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি তাকে ছাড়তে চাইছি, কিন্তু প্রেমা আমাকে জোর করে কিস করতে লাগলো। অনেক জোরাজোরি করে 2 মিনিট পর প্রেমার থেকে ছাড়া পেলাম। প্রেমা, তুমি এটা কি করলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই আপনার ঠোঁটের দিকে তাকিয়ে। তাই বলে তুমি আমাকে এভাবে কিস করবে? করেছি, বেশ করেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি এ কারণে আমাকে বাসায় এসে তোমাকে পড়াতে বলছো? তুমি এরকম করলে আমি তোমাকে পড়াতে আসবো না। সেটা আপনি কখনো করবেন না স্যার। মানে তুমি কি বলতে চাও? মানে হলো আপনিও আমাকে ভালোবাসেন। তুমি এটা ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি না। মনে মনে বললাম, তোমাকে তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। যদি আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার এরকম অত্যাচার সহ্য করতেন না। তুমি আমার ছাত্রী, তাই তোমাকে কিছু বলি না। আমি জানি তুমি এসব আবেগে করছো, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আমি এসব আবেগে করছি না। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে পছন্দ এবং ভালোবাসেন না? তুমি একটু বেশি কথা বলছো। তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে পড়তে বসো। এখন কথা ঘোরাচ্ছেন কেন? সত্যি করে বলুন তো, আপনি আমাকে মনের কথা খুলে বলছেন না কেন? আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও তুমি কেন এমন করছো? আমি কিন্তু এখন চলে যাব। ঠিক আছে, আমি জামা কাপড় চেঞ্জ করছি, আপনি বাইরে গিয়ে দাঁড়ান। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। মনে মনে বললাম, খাচ্চুন্নি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলো? কিছুক্ষণ পর প্রেমা রুমে যেতে বলল। রুমে গিয়ে দেখি প্রেমা পড়ার টেবিলে বসে আছে। আমি একটা বই হাতে নিয়ে তাকে পড়াতে লাগলাম। প্রেমা তো পড়ছে না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। কোনো রকম পড়ায় তার আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। পড়াতে পড়াতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মোবাইল বাজতে আছে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। 2-3 বার রিং হওয়ার পর ধরলাম। তখন ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঠিক মতো বাসায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, মাত্র বাসায় আসলাম। এখন বলো, আমার নাম্বার কোথায় পেয়েছো? আপনার মোবাইল থেকে নিয়েছি স্যার। আমার মোবাইল তো আমার সাথেই ছিল, তুমি কিভাবে নিলে? আরে আমি যখন জামা কাপড় চেঞ্জ করব তখন আপনি মোবাইল আমার রুমে রেখে বাইরে গেছেন, তখন আপনার মোবাইল থেকে নাম্বার নিচ্ছি। কিন্তু আমার মোবাইল তো লক করা ছিল, তুমি নিলে কেমন করে? স্যার, আপনি কি নাম দিয়ে মোবাইল লক করছেন সেটা আমি জানি। এখন বলেন আমার নাম দিয়ে লক করছেন কেন, এবং আমার ছবি মোবাইলে সেভ করে রেখেছেন কেন? এই যা, প্রেমা তাহলে সবকিছু জেনে গেছে।
আসলে একদিন লুকিয়ে প্রেমার একটা ছবি তুলছি, সেটা মোবাইলের সামনে সেভ করে রেখেছি আর প্রেমার নাম দিয়ে মোবাইল লক করছি। তখন আমি বললাম, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো, তুমি জানলে কেমন করে আমি যে তোমার নাম দিয়ে লক করে রেখেছি? আমার ছবি প্রোফাইলে দেখে বুঝতে পারলাম আপনি আমাকে ভালোবাসেন। তখন লক খুলতে প্রথমে আপনার নাম দিচ্ছি, কিন্তু কোনো কাজ হলো না। তার মনে মনে বলি আমার নাম দিয়ে দেখি, তখন আমার নাম দেওয়ার সাথে সাথে লক খুলে গেল। এই তো, যখন ভালোবাসেন তাহলে বলছেন না কেন? আসলে তোমাকে প্রথম যেদিন দেখি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে ভাবলাম তুমি আমার ছাত্রী, এটা কি তোমার আব্বু আম্মু মেনে নিবে, তাই তোমাকে বলি নাই। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগে নাই, একমাত্র তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। প্লিজ আপনি আমার সাথে একটাবার দেখা করতে পারবেন? কিছুক্ষণ আগেই তো তোমার বাসা থেকে আসলাম, এখন আবার কেন যাব? আসলে দেখতে পাবেন, প্লিজ আপনি না করবেন না। যদি তোমার আব্বু আম্মু কিছু বলে তখন কি বলবো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করব, আর আমি আব্বু আম্মুকে অন্য কিছু বলে মানিয়ে নেব। ঠিক আছে, আমি আসছি, এই বলে ফোন কেটে দিলাম। তারপর একটা জামা গায়ে দিয়ে খালার কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন করছে। তখন আমি কল রিসিভ করে বললাম, বলো রাফি। ভাই, আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারবেন? অনেক জরুরি কথা আছে। কি কথা বলো? ভাই, কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। ঠিক আছে, তুমি লোকেশন ত্যাগ করো, আমি আসছি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে প্রেমাকে ফোন দিলাম। প্রেমা কল রিসিভ করার পর আমি বললাম, প্লিজ তুমি রাগ করো না, আমার হঠাৎ একটা কাজে এক জায়গায় যেতে হবে, তোমার সাথে কালকে বিকেলে পড়ার সময় দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে প্রেমা কল কেটে দিল। আমি জানি প্রেমার মনটা খারাপ হয়ে গেছে। কি করব আমি যে কাজে আসছি সেটা শেষ তো করতে হবে। আমি মোবাইলে লোকেশন দেখে রাফির জায়গায় মতো চলে আসলাম। আমি গিয়ে দেখি রাফি আর নাজিম এবং তাদের সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যাওয়ার পর আমাকে সালাম দিল। তখন রাফি বলল, ভাই, আপনি যাকে খুঁজতে এসেছেন তাকে আমরা পেয়ে গেছি। আপনার কথা মতো আমরা হাসপাতালের ভিতরে ছদ্মবেশে ঢুকেছি। জীবনের কেবিনের সামনে গিয়ে দরজা হালকা সরিয়ে ওই লোকটাকে দেখলাম জীবনের সাথে কথা বলছে। ওই লোক রনির সাথে হাসপাতালে ঢুকেছে। পরে যে দুইটা গাড়ি এসেছে ওই দুটা খালি গাড়ি ছিল এবং ওই লোকটার ছিল। এখনো আপনাদের ওই লোকটার নাম বলছি না, কারণ তাকে সামনাসামনি ধরার পর নাম বলবো, তাই কথায় কথায় ওই লোকটা বললাম। তো যাই হোক, গল্পে আসি। এখন ওরা কোথায়? ভাই, আমরা ওই লোকটাকে দেখার পর হাসপাতাল থেকে বাইরে চলে আসি। তারপর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রনি সহ ওই লোকটা বেরিয়ে আসলো। আমরা ওদের পিছু নিই। হঠাৎ তারা কক্সবাজার আসার পর হেলিকপ্টার করে কোথায় যেন চলে যায়। সাথে কি রনি গেছে? না ভাই, রনি ওর লোক নিয়ে বাসায় ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সেফে থাকো, যা করার আমি করতেছি। আমি বাসায় যাচ্ছি, কোনো খবর পেলে আমাকে জানাবে। ওকে ভাই। তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে একজনের সাথে কিছু কথা বলে প্রেমাকে ফোন দিলাম, কিন্তু প্রেমার মোবাইল বন্ধ বলছে। মনে হয় আমার উপরে রাগ করে মোবাইলটা বন্ধ করে রেখেছে। দেখতে দেখতে 15 দিন চলে গেল। প্রেমা এখন আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বললে চোখ মুখ লাল করে ফেলে। আমি জানি প্রেমা আমার উপর অভিমান করে আছে, আর আমিও বেশি জোর করছি না, কারণ সামনে তাদের পরীক্ষা চলে এসেছে। প্রেমা এখন পড়ালেখায় মন দিচ্ছে। পরীক্ষা শেষ হোক, তারপর ওকে সবকিছু খুলে বলবো। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো। আমি মোবাইলটা রিসিভ করার পর ওই পাশ থেকে বলল, রাসেল, ওই শালাকে খুঁজে পেয়েছি। এখন কি তাকে ধরবো? না, রনি আর ওকে একসাথে ধরবো। এখন কিছু করা যাবে না, আগে পরীক্ষা শেষ হোক, তারপর অ্যাকশনে যাব। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন কি করিস? খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে আসি। ঠিক আছে, তুই ভালো থাকিস, পরে কথা হবে। ওকে, তুইও ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি প্রেমা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। এটা দেখে বুকের বাম পাশে কামড় দিয়ে উঠল। প্রেমা আমাকে দেখে ওই ছেলের হাত ধরে কথা বলছে। আমি ওদের থেকে চোখ সরিয়ে অফিস রুমে চলে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে ঢুকে দেখি প্রেমা আর ওই ছেলে একসাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি ক্লাসে ঢোকার পর ওই ছেলেটা তার সিটে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে পড়াতে শুরু করলাম।
ও আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, প্রেমাকে পরের দিন পড়াতে যাওয়ার পর প্রেমা আমাকে আসতে মানা করে দিছে। আর আমার জন্য ভালো হয়েছে, তাকে পড়াতে গেলে আমি কাজের কথা ভুলে যাই। আমি এর ফাঁকে প্রায় কাজটা এগিয়ে ফেলছি, শুধু এখন সময়ের অপেক্ষা। পড়ার ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখি, কিন্তু প্রেমা আমার দিকে তাকাচ্ছে না। তার মানে কি প্রেমা আমাকে এখন আর ভালোবাসে না? আমাকে কলেজ ছুটি হওয়ার পর প্রেমার সাথে কথা বলতে হবে। কোনো রকম ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম, তারপর আরো অন্য ক্লাসগুলো শেষ করলাম। কলেজ ছুটি হওয়ার পর বাহিরে আসার পর দেখি প্রেমা আর ওই ছেলেটা বেরিয়ে আসতে। তখন আমি তাদের সামনে গিয়ে বললাম, প্রেমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমি কি থাকবো নাকি চলে যাব? তুমি চলে যাও। ঠিক আছে প্রেমা, তুমি থাকো, আমি বাসায় গেলাম। না ফারহান, দুজনে একসাথে যাব। স্যার, আপনি কি কথা বলবেন বলুন? আমি তোমার সাথে একা কথা বলতে চাই। স্যার, আমার হাতে সময় নেই, আমার বাসায় যেতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, যেহেতু তোমার তাড়া আছে তাহলে আর বলবো না, তুমি যেতে পারো। প্রেমা আর কোনো কথা না বলে ফারহানের সাথে কলেজ থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। প্রেমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। কোনো রকম আজকের দিনটা শেষ করলাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আরে আপনারা খারাপ কিছু ভাববেন না। আমি দেখি ফারহান একটা গোলাপ ফুল নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে আসে। আমি দূরে দাঁড়িয়ে প্রেমার রিয়াকশন দেখি প্রেমা কি করে। আমি মনে করছি প্রেমা ফুল নিবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। প্রেমা ফারহানের কাছ থেকে ফুলগুলো নিল। তারপর প্রেমা যেটা করলো সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। প্রেমা গোলাপ ফুল হাতে নিয়ে একটা চুমু খেলো, তারপর ফারহানের হাত ধরে ক্লাসের ভিতরে চলে গেল। তার মানে প্রেমা এখন আমাকে ভালোবাসে না। আমি মনে করছি প্রেমা আমার উপর অভিমান করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে, কিন্তু না, প্রেমা এখন আমাকে আর ভালোবাসে না। ঠিক আছে, প্রেমা যখন আমার সাথে সুখী না, তাহলে তাকে আর জোর করব না। আমার কাজটা শেষ হলে এই এলাকা থেকে চলে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে অফিস রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাইকে পরীক্ষার জন্য কিছু নোট দিলাম এবং সবাইকে বুঝিয়ে দিলাম পরীক্ষা আরও 2 দিন পরে। প্রেমা আমার দিকে একটাবার তাকালো না। কোনো রকম ক্লাসটা শেষ করে অফিস রুমে চলে আসলাম। দেখতে দেখতে পরীক্ষার আজকে শেষ দিন। প্রেমা আমার সাথে আর কোনো কথা বলে নাই, সব সময় ওই ফারহানের সাথে কথা বলতো। সবার পরীক্ষা শেষ হওয়ার পর বাহিরে এসে দেখি 4-5টা গাড়ি কলেজের ভিতরে ঢুকলো। তারা আর কেউ নয়, রনি মাস্তান এবং ফাহাদ মাস্তান। এবার আপনাদের বলি, আমি যার খোঁজে এখানে এসেছি সে হচ্ছে ফাহাদ মাস্তান। ওকে মারার জন্য এই এলাকায় আসা। কি করেছে ফাহাদ মাস্তান তা কিছুক্ষণ পরে জানতে পারবেন। আমি রনি এবং ফাহাদের সাথে আরো 2টা ছেলেকে দেখে একটা মুচকি হাসি দিলাম। তারা আর কেউ নয়, রাফি এবং নাজিম। রনি আর ফাহাদকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো। সবার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি তাদের সামনে যাওয়ার পর রনি বলল, তুই কি মনে করছিস আমি তোকে ধরতে পারবো না? শুনেছি তুই নাকি আমার চাচাতো ভাই ফাহাদকে মারতে এসেছিস। তখন ফাহাদ মাস্তান বলল, তুই আমাকে মারতে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আজ থেকে 6 মাস আগে তুই একটা পরিবারকে সবার সামনে গুলি করে মারছিস, সেটা কি তোর মনে আছে? মনে আছে। ওই রফিকের কাছে চাঁদা চাইতে গেলে আমার গালে থাপ্পড় মারে, তাই ওকে ওর পরিবারকে রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করি। তোকে আইন কিছু করে নাই? এই ফাহাদের নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে কাঁপে, আর তুই বলছিস আইন কিছুই করে নাই? ও তাই নাকি? কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই জানিস রফিককে? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমার সাথে অনেক দুষ্টুমি করত। আমি ওনার সাথে বন্ধুর মতো চলাফেরা করছি, আর তুই টাকার জন্য ওনার পরিবার সহ মেরে ফেললি। যখন শুনেছি প্রশাসন তোকে কিছু করে নাই, তখন আমি এই কলেজে ছদ্মবেশে ঢুকি একমাত্র তোকে মারার জন্য। তুই এখনো আমার আসল পরিচয় জানিস না, আমি কে। ওই তাই নাকি? তাহলে বল তুই কে? সেটা কিছুক্ষণ পর জানতে পারবি। আগে তোদের একটু ক্যালমা দেখাই। রাফি এবং নাজিম, তোরা এদিকে আয়। আমার কথা শুনে রাফি এবং নাজিম আমার পাশে এসে দাঁড়ালো। রনি আর ফাহাদ শুধু চেয়ে আছে। তখন আমি আবার তাদের বললাম, তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার লোক। আমি ওদের বলেছি তোদের সাথে অভিনয় করে ঢুকতে এবং তোদের সব খবর আমাকে দেওয়ার জন্য। কি, ওরা তোর লোক? তার মানে এতদিন আমাদের অবৈধ ব্যবসা সব তুই ধ্বংস করছিস। আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওদের মেরে ফেল। এই বলে যেই না রনির লোক আমাদের মারতে আসবে, তখন 2টা হেলিকপ্টারের ওপর থেকে মাঠের মাঝখানে এসে নামলো এবং কলেজের গেট দিয়ে 10-12টা গাড়ি ঢুকলো। রনির লোক সব দাঁড়িয়ে গেল। হেলিকপ্টার থেকে 2টা ছেলে বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়,
সিফাত আর নয়ন, এরা হচ্ছে আমার বন্ধু এবং আমার ডান হাত বাম হাত। সিফাত আর নয়ন আমাকে একটা কোট পরিয়ে দিল, যে কোটে আমার লড়াই করার সব জিনিস আছে। তখন আমি ওদের বললাম, আমাকে দেখে চিনতে পারিস নাই তাই না? আমি হচ্ছে সেই মাফিয়া যে ছদ্মবেশে দেশের জন্য কাজ করে গেছি, যার নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে প্রস্রাব করে দেয়। তার মানে তুই সেই মাফিয়া যাকে বাংলাদেশের সব মাস্তানরা ভয় পায়? ঠিকই ধরেছিস, আমি সেই মাফিয়া। তোদের মতো মাস্তানকে আমি মেরে মেরে রাস্তায় ফেলে রাখতাম। আমি মনে করছি বাংলাদেশে এখন আর কোনো গুন্ডা মাস্তান নেই, তাই বাবার অফিসে 1 বছর ধরে কাজ করতে লাগলাম। হঠাৎ আঙ্কেলের হত্যার কথা শুনে আবার আগের জগতে ফিরে আসলাম। রনি আর ফাহাদ দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো। প্রথমে ফাহাদ বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না। আমি এখন ভালো হয়ে যাব। ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকেও আপনি ক্ষমা করে দেন। আমরা সবাই এখন থেকে ভালো কাজ করব, কখনো খারাপ কাজ করব না। তোদের মতো মাস্তানকে আমি রাসেল কখনো ক্ষমা করব না। তোরা আমার নাম শোনার পরেও অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করছিস। তোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, তাদের মেয়েকে একা ছাড়তে পারে না। কলেজে মেয়েদের ওড়না এবং শরীরের নানান জায়গায় হাত দিয়েছিস, রাস্তায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। তোদের কোনো ক্ষমা নেই। এই কথা বলে রনি এবং ফাহাদের বুকে গুলি করা শুরু করলাম। কলেজের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এই, ওদের লাশ 2টা নদীতে ভাসিয়ে দে। আর বাকিদের বলছি, আমি তোমাদের কিছু করলাম না। আমি জানি তোমরা ওদের কথা মতো কাজ করে গেছো, তাই বলছি ভালো হয়ে যাও, তা না হলে ওদের মতো তোমাদেরকে মেরে নদীতে ভাসিয়ে দিব। রনি আর ফাহাদের লোক আমার পা ধরে ক্ষমা চেয়ে বলল তারা এসব কাজ আর কখনো করবে না। তারপর ওরা কলেজ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ প্রিন্সিপাল স্যার আমার কাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে যাওয়ার পর স্যার আমার পা ধরতে আসলে আমি বলি, স্যার এটা আপনি কি করছেন? রাসেল, তোমাকে আমি একদিন কি বলেছি মনে আছে? বলছিলাম না, যেদিন মাফিয়াকে সামনাসামনি দেখব সেদিন তার পা ধরে সালাম করব। স্যার আপনি আমার গুরুজন, আপনাদের কাছে শিক্ষা পেয়ে আজ এত দূরে আসতে পারলাম। আমি এই কাজটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করি। এটা আমরা কয়েকটা বন্ধু মিলে ভিতরে ভিতরে শুরু করি। তোমার এই মাফিয়া হওয়ার পিছনে কারণটা যদি একটু বলতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই শুনুন। আমার বেস্ট ফ্রেন্ড সিফাত আর নয়ন, আমরা 3জনই একটা প্ল্যান করি। দেশে গুন্ডা মাস্তান ভরে গেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তাই আমরা 3জনই আরো কিছু ছেলে মিলে রাতের আধারে এসব গুন্ডা মাস্তানকে মেরে ফেলি। এভাবে আস্তে আস্তে আমাদের অনেক ছেলে হয়ে যায়। সবগুলো বিশ্বাসী ছেলে ছিল। তারপর আমাদের গ্রুপের একটা নাম দেওয়া হয় মাফিয়া কিং, আর সবার বস আমাকে বানানো হয়, কারণ তাদের সবার থেকে মেধা শক্তি ছিল অনেক ভালো। আমরা এসব কাজ করতে পুরো বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশের 64টি জেলায় আমার লোক আছে। এসব কাজ করতে করতে যখন দেখলাম বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী মাস্তান ধ্বংস করে ফেলছি, তখন বাবার সাথে অফিসের কাজে লেগে পড়ি। এত বছর কাজ করার পরেও আমাদের কেউ ধরতে পারে নাই, কিন্তু আমরা সবাই দিন হলে সবার সামনে দিয়ে চলাচল করতাম। আপনি জানেন বাংলাদেশের 1 নাম্বার বিজনেসম্যান কে? তিনি হচ্ছেন রহমান শিকদার, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে রাসেল শিকদার। কয়েক মাস আগে আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজে শিক্ষক হিসেবে জয়েন করি। শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ, তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ আমাকে একটাবার দেখার জন্য সবাই যেন আমাকে চিনতে পারে। এতক্ষণে সব সাংবাদিক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো মন্ত্রী এবং এমপি কলেজে চলে এসেছে আমাকে একটাবার দেখার জন্য। মন্ত্রী আমার সামনে এসে বলল, তোমাকে একটাবার দেখার অনেক ইচ্ছা ছিল, আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিছে। তোমার মতো ছেলে বাংলাদেশের সবার ঘরে যদি একজন করে থাকে, তাহলে কোনো সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান কিছুই করতে পারবে না। হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল, স্যার দেশের হয়ে এমন কাজ কেন করছেন? আমার বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি বাংলাদেশে কিছু সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না। বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে ওদের লাশ পরের দিন রাস্তায় পড়ে থাকে। কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না, গরিবদের রক্ত চুষে খায়, মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে, মেরে ফেলে রাস্তায় ফেলে রেখে যায়। তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করছি, বড় হলে এদের আমি ধ্বংস করব। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দেই। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সাথে সরকার আছে। বাংলাদেশের 16 কোটি মানুষ তোমার সাথে আছে, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার কোনো কিছু দরকার হলে সরকারের কাছে বলবে, সরকার তোমাকে হেল্প করবে। ধন্যবাদ স্যার।
আমি শুধু সরকারের কাছে একটা জিনিস চাইবো, সেটা আমার জন্য না, দেশের গরিব দুঃখী মানুষের জন্য। গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক, কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক, তারা যেন বিনামূল্যে চিকিৎসা করতে পারে, কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক, তারা যেন ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে। তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না। এটাই আমার সরকারের কাছে চাওয়া। তুমি চিন্তা করো না, আমরা সরকারের কাছে আবেদন করব তোমার কথাগুলো যেন রাখে। ইনশাল্লাহ সরকার অবশ্যই সব কিছু করে দিবে। আমি এখন তাহলে আসি, আমার বাসায় কিন্তু একদিন অবশ্যই আসবে। আমি ঠিক আছে বললাম। তারপর এমপি, মন্ত্রী এবং সব সাংবাদিক চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি চলে যাচ্ছি, আমি এই কাজটা করার জন্য কলেজ এসেছি, যদি কখনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুমি ভালো থেকো, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমি কখনো ভাবি নাই যে আপনি সেই মাফিয়া। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিচ্ছি। যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না। কেন, মাফিয়া হলে কি ভালোবাসা যায় না? যায়, কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিচ্ছি। আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন তখন আমার অনেক খারাপ লাগে। আপনি অনেকদিন এমন করছেন, তখন ফারহান আর আমি আপনার সামনে অভিনয় করি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন? ওই দিন আপনি আমার বাসার আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলি নাই, কিন্তু আপনি তো আমার সাথে একটা বার জোর করলেন না। আমি চাইছি আপনি আমার সাথে জোর করে কথা বলেন, কিন্তু আপনি বললেন না। আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে চাই তাহলে ছাত্রছাত্রী কি ভাববে আমাকে? যে যা ভাবার ভাবু, আপনি করলেন না কেন? আমি মনে করছি তুমি আমার উপর অভিমান করে এমন করছো, তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো। কিন্তু পরীক্ষার কিছুদিন আগ থেকে তুমি ফারহানের সাথে হেসে হেসে কথা বলো, তার হাত ধরে চলাফেরা করো। আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে, তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা চুমু দাও, তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও। তাই আমি মনে করছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে অন্য কিছু নেই। আর ফারহানের গার্লফ্রেন্ড আছে, আমি ওকে বলছি আমার সাথে অভিনয় করতে। ও তাহলে এই ব্যাপার। তুমি জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি। পরে চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, প্রথম প্রেমে ব্যর্থ, তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব। এসব প্রেম ভালোবাসা আর করবো না, একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। এখন কি আমাকে ভালোবাসেন না? বাঁচতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও। আমি আর এমন কষ্ট আপনাকে দেব না, সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো। তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও, এখন থেকে তুমি করে বলবে। ঠিক আছে, তুমি করে বলবো। সিফাত আর নয়ন, তোরা দুইজন একটু অন্যদিকে তাকাতো। আমার কথা শুনে সিফাত আর নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা আমার মতলব বুঝে গেছে। আর বুঝবে না কেন, তারা তো আমার বেস্ট ফ্রেন্ড। সিফাত আর নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম, কারণ প্রেমার ঠোঁট দুটো আমাকে তার দিকে টানছে। তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। প্রেমা আমার বুকের ভিতরে মাথা লুকিয়ে ফেললো। এই পাগলি, তোমার আবার কি হয়েছে? তুমি ওদের সামনে এটা কি করলে? তোমার দিকে লজ্জা শরম কিছুই নেই। তুমি যখন আমাকে করতে তখন আমি কিছু করেছি, আর ওরা আমার বেস্ট ফ্রেন্ড, তাই কিছু হবে না। ঠিক আছে, এখন কি তুমি বাসায় চলে যাবে? এখন আমি বাসায় যাব। কালকে আব্বু আম্মুকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। সত্যি বলছো? পাগলি, তোমাকে আমি একবারের জন্য বাসায় নিয়ে আসবো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও। ঠিক আছে, এখন তুমি বাসায় যাও, কালকে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না। আরে পাগলি, কিছুদিন অপেক্ষা করো, তারপর তো তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধরে আরেকবার কিস করো। কি আর করার, প্রেমার কথা মতো আরেকবার কিস করলাম। তারপর নাজিম আর রাফিকে বললাম প্রেমাকে বাসায় দিয়ে আসতে। নাজিম এবং রাফির সাথে প্রেমা চলে গেল। আমি একটা হেলিকপ্টারে উঠে পড়লাম। সিফাত আর নয়ন তারা অন্যটায় উঠলো। তারপর হেলিকপ্টার উপরে উঠে গেল। বেশি সময় লাগলো না ঢাকায় আসতে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো, মানে আমার আর প্রেমার বিয়ে হয়ে গেল। আমরা সবাই অনেক সুখে জীবনযাপন করতে লাগলাম। প্রেমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিছি। প্রতিদিন সকালে আমার সাথে করে কলেজে নিয়ে যাই, আবার ছুটি হওয়ার পর নিয়ে আসি। সরকার আমার কথা রেখেছে, তারা অলরেডি কাজ শুরু করে দিছে। এখন দেশে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই নেই, কেউ কোনো খারাপ কাজ করার সাহস পায় না।